ড্রিঙ্ক করে বাসর করলে তো মজা হবে খুব। বাসর রাতে ড্রিঙ্ক করলে নাকি খুব মজা আসে। একটু আদর করে ভালোবাসা দিয়ে নিজের কাছে টেনে নাও না। এই শোনো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টাটি বাজিয়ে দিও, কেমন? তোমরা যারা আমার ভয়েসকে ভালোবাসো তারা এই মুহূর্তে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর হ্যাঁ, ভিডিওটি সম্পূর্ণ শুনবেন। এই শোনো না, আমাদের বাসর রাতটা কি মদ খেয়ে করা যায় না? হোয়াট, পাগল হয়ে গেছো নাকি? কি সব কথা বলছো পাগলের মতো? এখানে পাগল হবার কি আছে? তাছাড়া ড্রিঙ্ক করে বাসর করলে তো মজা হবে খুব। আচ্ছা তাই নাকি? ড্রিঙ্ক করে বাসর করলে কি মজা হবে? উফ, তুমিও না, সত্যি কি আর বলবো। জানো, আমি যখন কলেজে ছিলাম তখন আমি শুনেছি বাসর রাতে ড্রিঙ্ক করলে নাকি খুব মজা আসে। এত মজার প্রয়োজন নাই। দেখো, এসব উল্টাপাল্টা চিন্তা নিজের মাথা থেকে ঝেড়ে ফেলো। আমি বুঝি না তোমার মাথায় এসব চিন্তা আসে কোথা থেকে। তুমি না পচা লোক, সবসময় আমায় বকতে থাকো। একটু আদর করে ভালোবাসা দিয়ে নিজের কাছে টেনে নাও না। হুম, এত আদর ভালোবাসা দিতে হবে না। কথায় আছে না, আদরে নাকি মানুষ বাদর হয়। আমি চাই না তুমি বাদর হয়ে যাও। দূর, তুমি এসব কথা সাইডে রেখে আমায় বলো না, আমার এই ছোট্ট ইচ্ছেটাকে পূর্ণ করবে তো তুমি? মানে, এসব কি ধরনের ইচ্ছা তুমি বলো? আদৌ কি এসব ইচ্ছেকে পূর্ণ করা সম্ভব? ইচ্ছে থাকলে উপায় হয়, যদিও জানি আমি তোমার সেটা নাই। কি আর বলবো বলো? আমার ইচ্ছা নাই। এবার খুশি তুমি? যাও এখন গিয়ে ঘুমিয়ে পড়ো। আমি ঘুমাবো না। বাসর ঘরে কি কেউ ঘুমাতে আসে? বাসর ঘরে আসে আদর ভালোবাসা খেতে। আচ্ছা তাই? আসল কথা বলো না তুমি ড্রিঙ্ক করতে এসে। উফ, এটা তো আমার একটা ছোট্ট ইচ্ছে, যেটা তুমি পূর্ণ করলে না। আমি আজ কাছেই করব না, দেখো। আফরা কথাটা বলতেই গাল ফুলিয়ে ফেলল। আরিফ আফরার গাল ফোলানো দেখে ভীষণ অবাক হয়ে যায়। বাসর রাতে স্ত্রীর অনেক আবদার থাকে, স্বামীরা সেই সব আবদার পূরণ করে, কিন্তু এ কেমন আবদার? বাসর ঘরে ড্রিঙ্ক করা? বিষয়টা শুনতেই কেমন যেন লাগছে। আফরার এই একটাই আবদার, এমন আবদার কি আদেও হতে পারে কারোর? বাসর রাতে কি কেউ ড্রিঙ্ক করে? আফরার সব কথাগুলো যেন আরিফের মাথার উপর দিয়ে গেছে। আরিফ থ মেরে কিছু সময় বসে থাকতেই আফরা কান্না করতে লাগলো। আরিফ আফরাকে কান্না করতে দেখে আফরাকে উদ্দেশ্য করে বলল, এই তুমি এমন করে কান্না করছো কেন? কি হয়েছে কি তোমার? কি হবে? আমার কপালটাই খারাপ যে তোমার মতো একটা লোকের সাথে বিয়ে করেছি। ওরে আল্লাহ, বলো কি? আমি কি করেছি? আমি তো তোমার সাথে কিছুই করিনি। অযথা আমায় নিয়ে এসব কথা কেন বলছো? আমি অযথা কোনো কথা বলি না। আমি সবকিছু যাচাই করেই কথাটা বলেছি। কি যাচাই করেছো শুনি? আমি তোমার সাথে কি করেছি যে এই কথাটা তুমি বললে? জানো না কি? আমার ছোট্ট একটা ইচ্ছেকেও তুমি... উফ, সব কথার উত্তরে এই কথাটা কেন বলো তুমি? আমি বারণ করলাম তো তোমায়। আমার কথাটা কি শুনতে পাও না তুমি? তুমি না আসলে একটা... আরিফ সম্পূর্ণ কথাটা বলতে নিয়েও মাঝপথে থমকে গেল। আরিফ কথা বলার মাঝেই আফরা আরিফের কথাগুলো শুনে হাঁ করে আরিফের মুখের দিকে তাকিয়ে থাকে। আফরার এমন চাহনিতে আরিফের কথাগুলো মাঝপথেই থেমে গেল। আরিফ নিজের মুখ বন্ধ করে নিয়ে আফরার দিকে একটু অপ্রস্তুত হয়ে তাকাতেই আফরা আরিফকে উদ্দেশ্য করে বলে উঠল, কি হলো? থেমে কেন গেলে? বলো না কি বলছিলে। আমার আর কি কি তোমার কাছে শুনতে হবে, বলো না। কিছু না, আমি তো এমনিতেই বলছিলাম একটু আর কি। ছাড়ো না সেসব। ছাড়বো কেন? বলো না। আমি তো আজ নিজের জীবন নষ্ট করেছি। আমি খারাপ মেয়ে। হা, তুমি না সব সময় আমায় ভুলটাই বোঝো। আমার কোনো কথাই তুমি শুনতে চাও না। আমি আর কি বলবো তোমায়? সেটাই তো। আমাকে যেটা খুশি সেটাই বলো। আমি তো সত্যি এসব শোনার মানুষ। আরো বলো। আমি... আরো বলো। উফ, তুমি আমার সাথে এমন করো কেন? আমি তোমার সাথে কেমন করি? আমি তোমার থেকে একটা ছোট্ট জিনিস চেয়েছি আর তুমি সেটাও দিলে না আমায়। মানে আমি এখন কি করব? আমি নিজেও বুঝতে পারছি না। তোমাকে বুঝতেও হবে না। আমি কে যে আমার কথা শুনবে তুমি? আমার ইচ্ছেকে মূল্য দিবে? তুমি কেউ না তো। আচ্ছা হয়েছে তো, আর কান্না করতে হবে না। তুমি যেটা বলেছো সেটাই করব আমি। আমি রাজি তোমার কথায়। কিন্তু আমি এখন বাহিরে যাব কেমন করে?
তোমায় গিয়ে কেন আনতে হবে? আমি নিজেই তো সাথে করে নিয়ে এসেছি। ওয়েট। আফরার কথা শুনে আরিফ পুরো নিশ্চুপ হয়ে যায়। আফরা আজকে পুরো প্ল্যান করে এসেছে। আরিফ আফরাকে কিছু বলল না। তাছাড়া আফরাকে বলার মতো আর কোনো কথাই আরিফের জানা নেই। আরিফ জানে মদ খাওয়ার পর আবরার অবস্থা নাজেহাল হয়ে যাবে। আর আরিফও চাইছে না ড্রিঙ্ক করতে, কারণ এখন ড্রিঙ্ক করলে আরিফও নিজের ঘরে থাকতে পারবে না। আরিফ না পারছে আফরাকে কিছু বলতে, আর না পারছে এসব কিছু মেনে নিতে। আফরা নিজের পাশ থেকে একটা বোতল বের করে আরিফের সামনে রাখলো। আফরা বোতলটা আরিফের দিকে এগিয়ে দিয়ে আরিফকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই নাও, এবার তুমি এটা খুলে শুরু করো। আমি আর তুমি একসাথে খাবো আজ। আফরা, তোমার কি মনে হচ্ছে না এসব একটু বেশি হয়ে যাচ্ছে? তুমি না সত্যি সেই ছোট্ট বাচ্চার মতোই আছো। আমি বুঝতে পারি না কখন তুমি বড় হবে। হুম, আমার ভালো কথা তো আর তোমার ভালো লাগে না? চলো খেয়ে নিই। আরিফ কথাটা বলতেই মদের বোতলটা হাতে নিয়ে নিজের গলায় ঢেলে নিল। আরিফ বেশি করে ড্রিঙ্ক করলো না, অল্প করে ড্রিঙ্ক করে নিয়ে আরিফ নিজের মুখের থেকে বোতলটা সরিয়ে নিতেই আফরা আরিফের হাত থেকে বোতলটা কেড়ে নিয়ে ঢক ঢক করে নিজের গলায় ঢেলে নিল। আফরা নিজের গলা ভিজিয়ে নিতেই থাকলো। আফরা এর আগে কখনো ড্রিঙ্ক করেনি, তাই আফরা জানে না ঠিক কতটা পরিমাণে খেতে হয়। তাই আফরা লিমিটের থেকে একটু বেশি খেয়ে ফেলল। আফরা পুরো মদের বোতল খালি করে ফেলে বোতলটা ছেড়ে মাটিতে ফেলে দিয়ে আরিফের দিকে দৃষ্টিপাত করলো। আফরা আরিফের দিকে তাকিয়ে বোকা হাসি দিয়ে বলতে লাগলো, কিরে জানোয়ার, তুই আমার বেডরুমে কি করছিস? আমার বেডরুমে এসে আমার বিছানায় শুয়ে আছিস কেন? আফরা, এসব কি কথা বলছো তুমি? আর তোমার মুখের ভাষা হঠাৎ করে এমন হয়ে গেল কেন? আমার মুখের ভাষা এমন হয়ে গেছে মানে? এই খারাপ ছেলে, তুই আমায় কি খাইয়েছিস? তোর কারণেই আমার এমন হয়েছে। আমি কি করেছি? বাসর ঘরে এসে তুই আমায় জোর করে ওসব খাইয়েছিস। আমি তোর নামে কেস করব। কি? উফ, আল্লাহ, আমি আগে থেকেই জানতাম এমন কিছুই হবে, তাই তো বারবার বারণ করেছি। এখন যদি এই মেয়ে বাহিরে গিয়ে সবার সামনে এসব কথা বলে, তবে তো আমার মান সম্মান আর থাকবে না। এই ছোট লোক, কি বলছিস আমায়? আমায় নিয়ে কোনো ধরনের কথা বলবি না তুই। আমি কিন্তু রেগে আগুন হয়ে যাব। আফরার কথাগুলো শুনে আরিফ বের হতেই বুঝতে পারছি যে আফরার নেশা উঠে গেছে। আফরাকে এখন যে করেই হোক ম্যানেজ করতে হবে। আরিফ যদি আফরাকে ম্যানেজ না করতে পারে তবে সবকিছু শেষ হয়ে যাবে। আরিফ আফরাকে নিজের কাছে টেনে নিয়ে এসে নিজের বুকের সাথে আফরাকে এক করে নিয়ে আফরাকে উদ্দেশ্য করে বলল, আফরা, তুমি প্লিজ একটু শান্ত হয়ে নাও। আমি তোমার জন্য তেঁতুল নিয়ে আসছি, তোমার মাথা ঠিক হয়ে যাবে। তেঁতুল আবার কি জিনিস? এই শালা, আমি তোকে বলেছি আমি তেঁতুল খাবো? তুমি তেঁতুল খেলে তোমার মাথা ঠিক হয়ে যাবে। তেঁতুল খেতে হবে তোমায়। আমি তেঁতুল খাবো না। আমায় প্লিজ তুই বাধ্য করিস না। আমি মরে যাব এবার। আমায় আর জোর করিস না। আফরা, আস্তে। এমন করে জোরে জোরে কথা বললে বাহিরের লোক শুনতে পাবে তো। লোকে শুনতে পেলে পাবে। আমি তো তেঁতুল খাবো না। তো কি খাবে? আমি তোকে খাবো। তোকে চিবিয়ে চিবিয়ে খাবো আমি। হোয়াট? আল্লাহ, আমি আজ কি বিপদে পড়লাম। আমি কত আশা করে এসেছি। আজ আমার বাসর রাত, আর আজকে এসব হতে হলো। আরিফ কথাটা বলতেই আফরা আরিফের দিকে এগিয়ে এলো। আরিফ আফরার দিকে তাকিয়ে আছে। আফরার চোখের মাঝে এক অদ্ভুত নেশা লেগে আছে। আরিফ বুঝতে পারছে না আফরার চোখে মুখে এখন নেশাভাব কেন। আরিফ আফরার দিকে খানিক সময় তাকিয়ে থাকতেই আফরা আরিফকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তোর এই ঠোঁট জোড়া এমন গোলাপি কেন রে? তুই কি লিপস্টিক দিয়ে এসেছিস? আমি ওসব কেন দিব? আমি কিছু দেইনি। উফ, এই ঠোঁট জোড়া মুখে নিয়ে চুষে চুষে খেতে কি সুখ লাগবে। আহ, আমার তো আর অপেক্ষা করতে ইচ্ছে করছে না। অপেক্ষা করতে ইচ্ছে করছে না মানে? এই আফরা, তুমি এসব কি কথা বলছো? তোমার কথার আগামাথা কিছুই তো আমার মাথায় ঢুকছে না। দে না তোর ঠোঁট দুটো আমাকে খেতে। আমি মন ভরে তোর ঠোঁট খেতে চাই। আফরা, না, প্লিজ, আমার কথাটা শোনো একটু। তুমি এমন করলে কেমন করে হবে বলো? আমি তো তোমাকে বলেছি। চুপ কুত্তা, আমি তোকে আদর করব। আমাকে তুই নিজের থেকে আর বাঁচাতে পারবি না, লম্পট কোথাকার। আফরা কথাটা শেষ করতেই আরিফের জামার কলার ধরে হ্যাচকা টান দিয়ে আরিফকে নিজের দিকে টেনে নিল।
আফরা আরিফকে নিচের দিকে টেনে নিয়ে আরিফের গলার উপর নিজের হাত জোড়া রাখল। আফরা আরিফের গালের ওপর নিজের হাত জোড়া রেখে দিয়ে আরিফের ঠোঁটের দিকে একটু একটু করে নিজের ঠোঁট জোড়া এগিয়ে নিয়ে আসতে লাগলো। আরিফ বারবার আফরাকে নিজের থেকে আলাদা করে দিতে চেষ্টা করছে, তবে আফরাকে যেন আরিফ কোনোভাবেই নিজের থেকে আলাদা করতে পারছে না, আর না পারছে আফরাকে নিজের থেকে দূরে সরিয়ে দিতে। আরিফ কোনো দিক খুঁজে না পেয়ে নিশ্চুপ হয়ে আফরাকে তার ইচ্ছে মতো আদর করতে দিল। আফরা আরিফের ঠোঁটের সাথে নিজের ঠোঁট জোড়া এক করে দিয়ে পাগলের মতো করে আফরার ঠোঁটের উপর চুমু খেতে লাগলো। আরিফ আফরার ঠোঁটের স্পর্শ পেয়ে নিজেকে আর সামলাতে পারল না। আফরার সাথে সমান তালে আরিফও আফরার ঠোঁটের উপর আদর দিতে লাগলো। ভালোবাসার পরশ একে দিয়ে দুজন যেন দুজনকে পাগল করে দিচ্ছে। বেশ কিছু সময় ধরে আফরা আরিফের ঠোঁটের উপর চুমু খেয়ে নিয়ে আচমকা আফরা আরিফের ঠোঁটের উপর শক্ত করে একটা কামড় বসিয়ে দিল। আফরা আরিফের ঠোঁটের উপর কামড় বসিয়ে দিতেই আরিফ হকচকিয়ে উঠল। আরিফ হয়তো ব্যথা পেয়েছে, তবে কোনো প্রকার শব্দ আরিফ করেনি। সারা রাত ধরে চলল আফরা আর আরিফের পাগলের মতো উন্মাদ করা আদর। ভোরের আলো ফুটতেই আফরার নেশা কেটে যায়। আফরা নিজের চোখ মেলে তাকাতেই নিজের শরীরের কিছু পরিবর্তন লক্ষ্য করল। আফরা নিজের শরীরের পরিবর্তন লক্ষ্য করে আরিফকে ডেকে তুলে নিয়ে বলল, এই আরিফ, ওঠো না প্লিজ। দেখো না, আমার না কিছু হয়েছে, কেমন যেন পরিবর্তন লাগছে আমার শরীরে। লাগবে না কেন? গতকাল তো আমার সাথে যুদ্ধ বাঁধিয়ে দিয়েছিলে, তাই এমন লাগছে। আমি তোমার সাথে যুদ্ধ কখন বাঁধিয়েছি? উফ, কি ব্যথা! আহা গো, এখন জানো না কিছু, তাই না? ইচ্ছে করছে তোমার মাথাটা ফাটিয়ে দেই এখন। আমার মাথা তোমাকে ফাটাতে হবে না। তুমি আমায় বলো, আমার সাথে কি করেছো তুমি? এমন তো এখন আগে হয়নি আমার সাথে। তাই নাকি? এর আগে কখনো এমনটা হয়নি তোমার সাথে, তাই না? এই প্রথম হয়েছে? আজকেই প্রথম আমার এমন লাগছে। বলো না কি করেছো? আমি কিছু করিনি। তাছাড়া তোমাকে কাছে করার ইচ্ছাও আমার নেই। আমার উপর অযথা অভিযোগ করাটা বন্ধ করো। তাই নাকি? শোনো, আমি জানি তুমি কেমন। আমায় আর নতুন করে কিছু শেখাতে হবে না তোমাকে। ওকে, ওয়েট করো, আমি দেখাচ্ছি আমি কি করেছি। আরিফ কথাটা বলতেই নিজের ফোনটা বের করে আফরার সামনে রাখল। আফরা নিজের চোখের সামনে আরিফের ফোনটা দেখে চমকে গেল। আফরা বুঝতে পারল না আরিফ কেন তাকে ফোনটা দিল। আরিফ আফরার সামনে একটা ভিডিও অন করতেই আফরা সবকিছু দেখতে পেল। আফরা অবাক হয়ে ফোনের দিকে তাকিয়ে আছে। গতকাল রাতে কি কি হয়েছে আরিফ সবকিছু ভিডিও করে রেখেছে। আফরা শুরু থেকে শেষ অবধি ভিডিও দেখে নিয়ে লজ্জায় লাল হয়ে গেল। আফরাকে লজ্জা পেতে দেখে আরিফ আফরাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এখন তো প্রমাণ পেয়েছো আমি নিজে কিছু ইচ্ছে করে করিনি, তুমি আমায় বাধ্য করেছো। ছি, তুমি না আসলেই একটা খারাপ লোক। এসব ভিডিও কি কেউ রেকর্ড করে? আমি এসব পছন্দ করি না। কি আর করব বলো, তুমি তো আমায় অভিযোগ করতে, তাই আমি প্রমাণ রেখে দিয়েছি। হয়েছে, এবার এই ভিডিও ডিলিট করে দাও। আমি নেশার ঘরে একটু বেশি হয়তো করে ফেলেছি। ভিডিও তো ডিলিট করব, তবে আমার এখন আবার সেটার রিপিট চাই। কি? একদম না, আরিফ। আরিফ আফরাকে কোনো কথা বলতেই দিল না। আরিফ আফরাকে নিজের বুকে টেনে নিয়ে পাগলের মতো আদর দিতে লাগলো আফরাকে। আফরা আরিফের আদর পেয়ে নিজেকে আবারও উন্মাদনা অনুভব করলো। ভালোবাসা সত্যিই সুন্দর। এমন সব রোমান্টিক ভালোবাসাগুলো আরো বেশি মিষ্টি হোক। আরিফ আর আফরার জন্য সবাই দোয়া করবেন, তাদের মাঝে যেন সবসময় এমন ভালোবাসাই থাকে। উফ, আমার লাগছে তো। এত দুষ্টুমি কি করে করতে পারো তুমি? আমি কোথায় দুষ্টুমি করলাম? তোমার হাতের ওপরেই তো হাত দিলাম, এটা কি দুষ্টুমি হলো? জামার মধ্যে হাত দেওয়া বুঝি দুষ্টুমির মধ্যে পড়ে না, তাই না? ফাজিল, পেয়েছো কিনা সেটা বলো। আরে খুঁজছি তো, ওয়েট করো, পেয়ে যাব। কি জানি আবার অন্য কোথাও হাত না লেগে যায়, সাবধানে হাত নাড়াও। তুমি এসব কথা বলে আমার মনের মধ্যে সেই বাজে চিন্তার আবির্ভাব ঘটাচ্ছ। পরে যদি সত্যি সত্যি কিছু করে ফেলি তখন আমায় বকবে না? বকবো না মানে? যদি কোনো বাজে কাজ করো না, দেখো তোমার হাড় গুঁড়ো করে ফেলবো আমি।
নীরব নিধির জামার মধ্যে হাত দিয়ে নিধির পিঠের উপর হাত বুলিয়ে দিচ্ছে। নিধি নীরবের ফোনটা লুকিয়েছে। নীরব সব জায়গা খুঁজেও নিজের ফোনটা না পেয়ে নিধিকে প্রশ্ন করতেই নিধি বলল গোপন জায়গায় রেখেছে, কিন্তু কোন সেই গোপন জায়গা সেটা নীরব জানে না। নিধির পিঠ চুলকিয়ে দিতে নীরব নিধির পিঠে হাত বুলিয়ে দিচ্ছে। মিনিট খানেক হাত বুলিয়ে দেওয়ার পর নিধি একটু শান্তির নিঃশ্বাস ফেলে নীরবকে উদ্দেশ্য করে বলল, হয়েছে আজকের মতো, এখন হাতটা বের করো, আমি বাড়ি যাব। ওকে, হাতটা না হয় বের করে নিলাম, কিন্তু বাড়ি যাবে মানে কি? বাড়ি যাব মিশে বাড়ি যাব। এখনো তো আমি তোমার স্ত্রী হয়ে যাইনি যে তোমার সাথে তোমার বাড়ি যাব, তাই নিজের বাড়িতেই ফিরতে হবে। আরে ফাজিল, আমি তো সেটা বলিনি। আমি বলেছি বাড়ি যে যাবে আমার ফোনটা তো দিয়ে যাবে। আমার কাছে ফোন না থাকলে আমি তোমার সাথে যোগাযোগ কেমন করে করব বলো? সেটা আমি কি জানি কেমন করে যোগাযোগ করবে। আমি বারবার করে বলেছি আমার সামনে ফোন টিপবে না, তাও তুমি ফোনের মধ্যে ডুবেছিলে, তাই তোমার আর ফোন চালানো লাগবে না। আরে সোনা, এত রাগ করতে নেই গো। তুমি জানো না আমার কাছে তোমার থেকে ইম্পর্টেন্ট আর কিছু নেই। ফোনটা দিয়ে দাও। না না, দিব না। তুমি দেখি কি করে ফোনটা আমার থেকে নাও। ফোনটা ওখান থেকে বের করো, তারপর দেখো আমি কেমন করে নেই। কোথা থেকে ফোনটা বের করবো গো? কেন, তোমার কি হাত নেই? তুমি বের করতে পারছো না বুঝি? মেয়েদের শরীরের বিশেষ জায়গায় আমি কি করে হাত দিব? আমার লজ্জা লাগে তো। ওকে, তাহলে লজ্জাই পাও, আমি আসছি। দেখো নিধি, তোমায় তো বললাম আমার কাছে তোমার থেকে ফোনের ইম্পর্টেন্স বেশি। আমার ফোন ছাড়া একদিনও চলবে না, প্লিজ দিয়ে দাও। নীরবের কথাটা শুনে নিধির মাথায় আগুন ধরে উঠল। তার মানে নিধির থেকেও এই ফোনটির গুরুত্ব বেশি। নিধি ভীষণ রাগী কণ্ঠে নীরবকে উদ্দেশ্য করে বলল, কি বললে তুমি? আমার থেকেও এই ফোনটা তোমার কাছে কি বেশি গুরুত্বপূর্ণ? না মানে আমি ভুল করে উল্টাপাল্টা কথা বলে ফেলেছি। আমার কাছে তুমি গুরুত্বপূর্ণ, ফোন তো। চুপ, একদম চুপ হয়ে যাও। আর একটাও কথা বলবে না তুমি। তোমার মনের কথা মুখ দিয়ে বেরিয়ে এসেছে। এই নাও তোমার ফোন। আজকের পর থেকে আমার সাথে কোনো প্রকার যোগাযোগ তো তুমি রাখবেই না, সেই সাথে কোনো কল বা মেসেজও দিবা না। যত সব। নিধি নিচের জামার মধ্যে হাত দিয়ে ফোনটা ভিতর থেকে বের করে নীরবের সামনে ফেলে দিয়ে রাগে হনহন করে নীরবের সামনে দিয়ে চলে যায়। নীরব অবাক হয়ে নিধির দিকে তাকিয়ে থাকে। ৩-৪ বার নিধি নিধি বলে ডেকেও কোনো লাভ হয়নি। নিধি নীরবকে উপেক্ষা করে চলে যায়। নীরব মাথায় হাত দিয়ে আপন মনে বলল, হায় আল্লাহ, এ আমি মুখ দিয়ে কি বলে ফেললাম? আমার জান পাখিটা তো আমার কথা শুনেই রেগে গেল। এখন আমি কি করব? বলে দাও আল্লাহ, কি করব? নীরব কথাটা আপন মনে বলতেই বসা থেকে উঠে পড়ল। রেস্টুরেন্টের বিল দিয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়ল সে। নিধি বাড়ি ফিরে নিচে জমে বসে রাগে গজগজ করতে করতে বলল, আমার থেকেও ওর কাছে ফোনের গুরুত্ব বেশি। কি খারাপ ছেলে রে বাবা! ভগবান, এই ছেলের পাল্লায় পড়ে আমি এতদিন ঠিকমতো ঘুমাইও নি। ছেলেটার কথা ভাবতে ভাবতে কত শত দিন পার করেছি, হিসেব নেই। আর আজ এই ছেলের কাছে নিজের বোনের গুরুত্ব চলে এলো। বাহ রে ভালোবাসা, বাহ! আজ থেকে এই হারামির সাথে কথা বলাই বন্ধ আমার। কথাটা বলে নিধি ফ্রেশ হতে চলে যায়। আপনারা ভাবছেন নিধি কেন ভগবান বলল? তাহলে বলি, নীরব আর নিধি এক ধর্মের নয়। নিধি হিন্দু ধর্মের আর নীরব মুসলিম। নিধির পুরো নাম নিধি সেন আর নীরবের পুরো নাম নীরব খান। নিধি আর নীরবের ভালোবাসাটা আচমকাই হয়ে যায়। এর আগে তারা সাধারণ বন্ধু ছিল। বন্ধুত্ব থেকেই তাদের প্রেমের সূত্রপাত। নিধি আর নীরবের প্রেমের সম্পর্ক নতুন নয়, প্রায় 5 বছরের প্রেম তাদের। দুই পরিবারও এই বিষয়টা জানে, তবে তারা কেউ তাদের এই ভালোবাসার সম্পর্ককে মানেনি, আর না সামনে মানবে। রাতের দিকে নিধি ফোন হাতে নিয়ে বসে আছে। নীরবের সাথে কথা বলতে ভীষণ ইচ্ছে হচ্ছে তার, কিন্তু নিজের ইগোর কারণে নীরবের নাম্বারে কল করতে পারছে না নিধি। নিধি ভাবছে ভুল তো নীরব করেছে, সো কল করে সরি বলাটা তার কাজ। নিধি আরও কিছু সময় অপেক্ষা করার পরেও নীরব কোনো কল করল না। নিধির রাগ আরও বাড়তে লাগলো। ইচ্ছে করছে তার নীরবে চিবিয়ে খেয়ে ফেলতে, তবে সেটার তো উপায় নেই। প্রিয়জনের একটা ফোনের অপেক্ষায় থাকাটা সত্যি ভীষণ কষ্টকর। নিধি নিজের ইগোকে সাইডে রেখে নীরবকে কল করলো। নীরবকে কল করতেই নিধি চমকে যায়, কারণ নীরবের নাম্বারটা বন্ধ আছে। নিধি বারবার কল ডায়াল করার পরও কোনো রেসপন্স নেই। নিধির চিন্তা বাড়তে
লাগলো। নিধি পুনরায় নীরবের নাম্বারে কল দিতে যাবে, ঠিক এমন সময় নিধির নাম্বারে কল চলে আসলো। এই নাম্বারটা অপরিচিত একটা নাম্বার। নিধি কলটা পিক করতেই ওপার থেকে কান্না ভেজা একটা মেয়েলি কণ্ঠ ভেসে আসলো। নিধি হ্যালো বলতেই মেয়েটা কান্না করতে করতে বলল, নিধি আপু, নীরব দাদা হসপিটালে ভর্তি আছে, অবস্থা ভীষণ খারাপ, আপনি যতটা তাড়াতাড়ি সম্ভব চলে আসুন প্লিজ। নিপুণের কণ্ঠস্বরটা শুনতেই নিধির চোখ থেকে আপনা আপনি পানি গড়িয়ে পড়তে লাগলো। নিপুণ নীরবের ছোট বোন। নিধি ফোনটা রেখে দিয়ে দ্রুত নিজের রুম থেকে বেরিয়ে যেতে নিতেই হঠাৎ করে নিধির মা তার সামনে এসে দাঁড়ায়। নিধির চোখে জল দেখে তার কোনো ভ্রুক্ষেপ নেই। উনি বিরক্তিমাখা কণ্ঠে নিধিকে উদ্দেশ্য করে বলল, এত রাতে কোথায় যাচ্ছিস? মা, আমি একটু হাসপাতালে যাব। কেন? ওই ছেলেটার জন্য নাকি? সব যখন জানো আর বুঝতেই পারো, তবে অযথা প্রশ্ন করো কেন? আমার লেট হয়ে যাচ্ছে, আমি আসছি। ভালোবাসা, তোর কোথাও যেতে হবে না, রুমের মধ্যেই থাকবি তুই। এখান থেকে এক পাও নড়লে তোর জন্য এই বাড়ির দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। সে পরও আমি করি না। ভালোবাসার হৃদয় থেকে আসে মা, আর এই ভালোবাসার শক্তি সম্পর্কে তোমার কোনো ধারণা নাই। নিধি কথাটা বলতেই নিজের বাড়ি থেকে বেরিয়ে পড়ল। বিধাতার কাছে নিধি শুধু প্রার্থনা করে চলেছে যাতে করে নীরবের কোনো ক্ষতি না হয়, নীরব যেন ঠিক থাকে। নিধি সিএনজি করে হাসপাতালে চলে এসে পাগলের মতো নীরবের কেবিন খুঁজতে লাগলো। কিছু সময় খোঁজার পরেই নিধি দেখতে পায় নিপুণকে। নিপুণ নিধির কাছে আসতেই নিধি বলতে লাগলো, নীরব কোথায়? আর ও এখন কেমন আছে? সব ঠিক আছে তো? আপু কিছু ঠিক নেই, ভাইয়ার এখন জ্ঞান ফিরেছে ঠিক, তবে হার্টবিট চলছে না ঠিক মতো, ডক্টর দেখছে। কেমন করে হলো এমন? আমি তো ওর সাথে দেখা করেও এসেছিলাম, তখন তো সব ঠিক ছিল। আপনার সাথে দেখা করে বাড়ি ফেরার পথে ভাইয়া বাইক অ্যাক্সিডেন্ট করে। চলুন আপনাকে ভাইয়ার কাছে নিয়ে যাই। নিধি নিপুণের সাথে চলে আসলো নীরবের কেবিনের সামনে। নিধি নিজেকে দোষারোপ করছে। আজ যদি সে নীরবের সাথে ফোন নিয়ে ঝগড়া না করতো তবে নীরবের সাথেই সে ফিরত, আর নীরবও ঠিক থাকতো। মাথার মধ্যে নানা ধরনের চিন্তা আসছে নিধির। কিছু সময় যাবার পর ডক্টর কেবিন থেকে বেরিয়ে এলো। ডক্টর বেরিয়ে আসতেই নীরবের পরিবারের সবাই ডক্টরের সাথে কথা বলতে ছুটে যায়। নিধি দৌড়ে কেবিনের ভিতর চলে এসে নীরবের পাশে চলে আসে। নীরবের কাছে বসে নিধি নীরবের হাত ধরে কান্না করতে লাগলো। প্রিয়জনের কিছু হলে মনে হয় কলিজাটা ছিঁড়ে গেছে। নিধিরও ঠিক তাই হয়েছে। নিধির চোখের জল নীরবের হাতে পড়তে নিধির চোখ মেলে তাকালো। নিধিকে দেখতে পেয়ে নীরব হাস্য উজ্জ্বল কণ্ঠে বলতে লাগলো, এই পাগলি, কান্না করছো কি জন্য? আমি কি মরে গেছি নাকি? আমি তো বেঁচেই আছি, কান্না করো না। এই, তোর সমস্যা কোথায় হ্যাঁ? আর একটাও যদি তোর মুখ থেকে ওইসব বাজে কথা বের হয়, তবে জেনে রাখিস এই মুখও তুই আর দেখতে পাবি না। ওকে ঠিক আছে, আর কিছু বলবো না, সরি। এখন তুমি চোখের পানি মুছে ফেলো, আমার কিছু হয়নি, আমি আছি তো তোমার কাছেই। নীরবের কথা শেষ হতেই নিধি নীরবকে জড়িয়ে ধরল। নীরব নিধিকে জড়িয়ে নিয়ে নিজেও কেঁদে ফেলল। ভালোবাসার মানুষটি যদি চোখের সামনে কান্না করে তখন নিজের ভিতরে পাহাড় সমান কষ্ট কাজ করে। দেখতে দেখতে কেটে যায় 2 দিন। এই 2 দিন নিধি নীরবের পাশে থেকে নীরবের সেবা করল। নীরব নিধিকে বাড়ি যেতেও অনেকবার বলেছে, তবে নিধি চায়নি, কারণ নীরবকে দেখতে আসার অপরাধে তার বাড়ির দরজা চিরদিনের জন্য তার জন্য বন্ধ হয়ে গেছে। নীরব আজ রিলিজ হয়েছে। হাসপাতাল থেকে বেরিয়ে এসে নীরব নিধিকে উদ্দেশ্য করে বলল, নিধি, আমি তোমায় তোমার বাড়ি অবধি ছেড়ে দিয়ে আসি, কেমন? তুমি বাড়ি চলে যাও। কোন বাড়ি যাব আমি? আমি সারা জীবনের জন্য ওই বাড়ি থেকে চলে এসেছি, আর ওই বাড়ি ফেরার রাস্তা নেই আমার। এসব কি বলছো তুমি? তোমার বাবা মা সকলকে এভাবে ছেড়ে দিয়ে চলে আসলে? যখন বাবা মা সরাসরি বলে দেয় তোমার সাথে সম্পর্ক রাখলে আমায় বাড়ি ছাড়তে হবে, তখন ওই বাড়ি থেকে তোমাকে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে, তাই ছেড়ে দিয়ে এসেছি। তুমি কি এতে খুশি হওনি? খুশি বা দুঃখের কথা নয় নিধি, আমি বলবো তোমায় এমনভাবে বাবা মাকে কষ্ট দেওয়া ঠিক হয়নি। চলো তোমায় নিয়ে একটু ঘুরে আসি। নীরবের কথার মানে নিধি খানিকটা বুঝতে পারল। নীরব নিধির এই সিদ্ধান্তে খুশি হয়নি। তার মানে কি নীরবও চায় না তাদের এত বছরের ভালোবাসা পূর্ণতা পাক? কথাটা নিধির মাথায় আসতেই নিধি নীরবের হাত থেকে নিজের হাত সরিয়ে নিল। নিধি নীরবকে উদ্দেশ্য করে তাচ্ছিল্যকর হাসি দিয়ে বলল, আজ আমি নিজের পরিবারকে ছেড়ে এসেছি বলে তুমি খুশি না,
মনের মধ্যে ভালো লাগাও কাজ করছে না। কারণটা আমার কাছে স্পষ্ট। তুমি চাও না আমাদের ভালোবাসা পূর্ণতা পাক, তাই না নীরব? হায় আল্লাহ, এই কথাটা তুমি এতদিন পরে বুঝতে পারলে? সরি নিধি, তুমি এতটা বোকা কেন? ঠিক বলেছ। বোকা না হলে কি আর নিজের পরিবারের থেকেও তোমায় বেশি জরুরি মনে করতাম নাকি? সরি বোকা। থাকো নীরব, তুমি বাড়ি চলে যাও। আমায় কষ্ট করে আর বাড়ি পৌঁছে দিতে হবে না তোমার। আমি একাই যেতে পারবো। নিধি কথাটা বলতেই নীরবের সামনে দিয়ে চলে যেতে নিল। নীরব নিধির দিকে রাগী লুকে তাকিয়ে আছে। এই মেয়েটা সব সময় বুঝবে কম আর চিল্লাবে বেশি। কথাটা আপন মনে নীরব বলতে লাগলো। নীরব পিছন থেকে দুম করে নিধির হাতটা ধরে একটা হ্যাঁচকা টান দিয়ে নিধিকে নিজের কাছে নিয়ে এসে বলতে লাগলো। এই ফাজিল মেয়ে, তুমি কি আমার চোখের ভাষাও বোঝো না? আমি তো আমার পরিবারকেও ছেড়ে চলে গেছিলাম, কারণ আমি চাইতাম আমাদের ভালোবাসার সম্পর্কটা পূর্ণতার পথে চলুক, ব্যর্থতার পথে নয়। তাহলে এই কথাটা কেন বললে যে তুমি খুশি হওনি, আমায় বাড়ি দিয়ে আসতে চাও? আরে দেখো, পাগলিটা আবার কান্নাও করে। আমি তো তোমায় তোমার বাড়ি দিয়ে আসতে যাচ্ছি না, কাজে অফিস যাচ্ছি। বিয়ে ছাড়া এক ঘরে একসাথে কেমন করে থাকবো বলো? সত্যি তুমি কাজী অফিসে যাবার কথা বলেছো? না ভাই, মিথ্যা। আচ্ছা, তোমার যদি সমস্যা থাকে তো বিয়ে বাদ, আমরা একসাথে থাকলাম, তাও বিয়ে ছাড়াই সমস্যা কি? একদম বাজে কথা বলবে না। বিয়ে ছাড়া একসাথে কেমন করে থাকবো? হুম, এই জন্যই তো বিয়ে করতে যেতে চাইছি। তবে আপনি তো জনাবা উল্টা বুঝে আমার থেকে দূরে চলে যেতে চাইছেন, তার কি হবে? জানো তো, আমার মাথাটা সব সময় মতো কাজ করে না। সব সময় উল্টা কথাটাই বোঝে। সরি, ক্ষমা করে দাও না কলিজা। হুম, কিস লাগবে, কিস। কি? কিস লাগবে? তাও আবার এই হাসপাতালের সামনে? লজ্জা শরম কি খেয়ে ফেলেছো নাকি? আমি পারবো না। ওকে, না পারলে আর কি, আমি অভিমান করে থাকবো। থাকো অভিমান করে, সব অভিমান বাসর রাতে ক্লিয়ার করে নিবনে। চলো তো এখন। হুম, চলো। নিধি নীরবের হাত শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলো। আজ এতদিনের স্বপ্ন তাদের পূর্ণ হতে চলেছে। মনের মধ্যে এক অন্যরকম শান্তি অনুভব হচ্ছে নিধির। ভালোবাসা যখন পূর্ণতা পায় তখন এক অন্যরকম ভালো লাগা কাজ করে মনের মধ্যে। নিধি আর নীরব কাজী অফিসে চলে এলো আর তাদের বিয়ে হয়ে গেল। ধর্ম মানুষের মধ্যে শান্তি তৈরি করে। ধর্ম কখনো ভালোবাসার মাঝে দেয়াল হয়ে থাকে না। পরিবার হয়তো তাদের এই সম্পর্ককে আজ মানছে না, তবে যখন তারা দুজন সুখী থাকবে তখন সবাই মেনে নিবে। অবশেষে বলতে চাই, পূর্ণতা পাক পৃথিবীর সমস্ত ভালোবাসা। বিশেষ দ্রষ্টব্য, এই গল্পটি কারোর ধর্মীয় অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্যে রচয়িতা হয়নি। এই, তুমি যে রোজা না রেখে ললিপপ চষে খাচ্ছ, এতে তো আমার রোজা ভেঙে যাবে। ও মা, আমার ললিপপ চোষার সাথে তোমার রোজার কি সম্পর্ক? জানো না, ললিপপ চুষে খেলে আমার ওখান থেকে জল বেরিয়ে যাবে, তাতে তো আমার রোজা ভেঙে যাবে। সেটা তো তোমার সমস্যা। তুমি তোমার নিজের ওপর নিয়ন্ত্রণ রাখো, তবেই তো তোমার রোজাও ঠিক থাকবে, আর আমার চোষাতেও সমস্যা হবে না। এই, এমন ফাজিলের মতো কথা বলছো কি জন্য? আমি তোমাকে এটা ছাড়তে বলেছি মানে ছাড়ো, আমার রোজা ভেঙে যাবে। ওহো, আমি ছাড়বো না তো ছাড়বো না। এটা আমার ভীষণ প্রিয়। আমি তো এটা মন ভরে খাবো। অধরা, বেশি হয়ে যাচ্ছে, আমার কিন্তু এখনই জল বেরিয়ে যাবে। তো বের হোক, আমিও দেখি তোমার ওখানে কতটা জল আছে। অধরা কথাটা বলতেই খিলখিল করে হাসতে লাগলো। অয়ন অধরার হাসির দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। অধরা অয়নের দুষ্টু চাহনি দেখে ভ্রু কুঁচকে ললিপপ মনের আনন্দে খাচ্ছে। অয়ন হলো অধরার স্বামী। দীর্ঘ 4টি বছরের ভালোবাসার সম্পর্কের পূর্ণতা হলো তাদের এই বিয়ে। অয়নের বাবা মা নেই, এক চাচার কাছেই অয়ন মানুষ। চাচাও গত বছর অয়নকে একা করে চলে যায়, আর তারপর অয়ন অধরাকে বিয়ে করে ঘরে তোলে। অধরা সব সময় অয়নের সাথে একটা বন্ধুর মতো ব্যবহার করে। আসলে কথায় আছে না, ভালো ও আদর্শ স্বামী স্ত্রী ভালো বন্ধুর সমান। এই কথাটা অয়ন আর অধরাকে দেখলেই বোঝা যায়। অয়ন ও অধরা দুজন দুজনকে বেশ ভালো বুঝতে পারে।
তাই তো তাদের ভালোবাসার সম্পর্কটা এত বছর গড়িয়ে শেষে বিয়ে পর্যন্ত গড়ায়। অধরা দুষ্টুমি করে ললিপপের মাথাটা বার করে নিজের ঠোঁটের উপর নিয়ে আসছে আর ভিতরে পড়ে নিচ্ছে। অয়ন আর নিজের লোভকে সামলাতে পারল না। দম করে অধরা ললিপপটা ধরে অধরার মুখ থেকে বের করে নিয়ে নিজের মুখে পুরে নিল। অয়নের এমন কাজ দেখে অধরার চোখজোড়া পুরোই বড় বড় হয়ে যায়। অধরা অভিমানী কণ্ঠে অয়নকে উদ্দেশ্য করে বলল, এটা কি হলো? আমার এঁটো করা ললিপপটা তুমি এমন করে কেড়ে নিলে কেন? আমি শুনেছি যে স্ত্রীর এঁটো করা খাবার খেলে নাকি ভালোবাসা বাড়ে। আমি তো সবসময় চাই আমাদের ভালোবাসা যেন বাড়তেই থাকে, তাই কেড়ে খেয়ে নিলাম। ফাইজলামি করো আমার সাথে? আমি জানি তুমি আমার খাওয়াটা সহ্য করতে পারো নাই, তাই এমনভাবে ছিনিয়ে নিয়েছো। আর কি করবো বলো, তোমার ললিপপ খাওয়া দেখে আমি নিজের জিভের জলকে আটকে রাখতে পারিনি, তাই তোমার থেকে এটা নিয়ে নিয়েছি। সরি। এতই যখন খেতে ইচ্ছে করেছে তাহলে দোকান থেকে কিনে খেতে পারতে না? সবসময় আমার খাবারের ওপর বদনজর দাও, ফাজিল জামাই একটা। এ কি বললে অধরা? আজ একটা ললিপপ তোমার কাছে আমার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেল? এই ললিপপের জন্য তুমি আমায় এটা বলতে পারলে? ওয়েট, আমি তোমায় কি বলেছি আর তোমার সাথে কিসের কম্পেয়ার করেছি? এই যে ললিপপের জন্য তুমি বললে আমি ফাজিল, সব সময় তোমার সাথে দুষ্টুমি করি, আর এখনো আমার মাথায় দুষ্টুমি চেপে আছে। ইয়া আল্লাহ, দেখো আমার জামাই এইসব বলছে কি। আমি তোমায় এত কিছু কখন বললাম? আমার নামে মিথ্যা কথা বলছো তুমি। আমি মিথ্যে বলি না, তুমি এসব যে বলেছো সেটা আমি এখনই প্রমাণ করে দিতে পারি। তাই নাকি? ওকে, বেট হয়ে যাক। তুমি যদি প্রমাণ করতে পারো যে আমি তোমায় এইসব বলেছি, তবে তুমি যা চাইবে তাই পাবে। আর যদি না পারো, তবে আমি যা বলবো তাই করতে হবে। রাজি? 100 ভাগ রাজি। তো বসে আছো কেন জনাব? প্রমাণ করো আমি তোমায় কি কি বলেছি। করছি তো, এই নাও আমার প্রমাণ। অয়ন কথাটা শেষ করতেই অধরার দিকে তাকিয়ে একটা দুষ্টু হাসি দিল। অধরা ভ্রু কুঁচকে অয়নের দিকে কৌতূহলপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করল। অয়ন আলতো করে ধীরে ধীরে নিচের হাত অধরার কোমরের দিকে বাড়িয়ে দিল। অধরা অয়নের হাতের দিকে তাকিয়ে খানিকটা অপ্রস্তুত হয়ে আপন মনে ভাবছে যে অয়ন কি প্রমাণ করছে বা করতে চাইছে। অয়নের হাত অধরার কোমরে এসে পড়তেই অয়ন অধরাকে নিচের দিকে টেনে নিয়ে আসলো। অধরা নিশ্চুপ হয়ে অয়নের দিকে তাকিয়ে আছে। অয়ন অধরাকে নিজের কাছে নিয়ে এসে অধরার ঘাড়ে হাত রেখে আলতো করে অধরার মাথাটা নিচের দিকে এগিয়ে নিয়ে আসতে লাগলো। অধরা অয়নের চোখের দিকে তাকাতেই বেশ বুঝতে পারছে আসলে তার ফাজিল বরটা কি করতে চাইছে। অয়ন অধরার ঠোঁটের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে নিজের ঠোঁটজোড়া অধরার ঠোঁটের দিকে এগিয়ে দিতেই অধরা অয়নের বুকের উপর একটা ধাক্কা দিল। ধাক্কা খেতেই অয়ন অধরার থেকে খানিকটা দূরে সরে যায়। অধরা অয়নকে উদ্দেশ্য করে হাস্য উজ্জ্বল কণ্ঠে বলতে লাগলো, এই বজ্জাত ফাজিল, সারাদিন কি দুষ্টুমি করতে ইচ্ছে করে? একদম উল্টাপাল্টা কাজ করবে না। কি করব না? আমি তো কিছু করছিলাম না সোনা, শুধু প্রমাণ করছিলাম। দেখেছো, প্রমাণ করে দিয়েছি। ওয়েট, এমনভাবে কি প্রমাণ করলে? এই যে তুমি আমায় এসব কথা বলেছো সেটাই তো প্রমাণ করে দিলাম। এটা চিটিং হয়েছে, আমি এটা মানি না। তুমি আমার সাথে চিটিং করছো, ফাজিল বজ্জাত। সে আমি যাই করি না কেন, আমি প্রমাণ করে দিয়েছি। এখন তোমার কথা মতো আমার শর্ত তোমায় পূরণ করতে হবে। এ কি শর্ত? বলো কি করতে হবে। ফাইজলামি না, আমি যা বলবো তাই করতে হবে। যদি না করো না, মাইর চলবে, মাইর। আচ্ছা আগে বলো তো, শুনে দেখি কত কঠিন কাজ করতে হবে এখন আমায়। বেশি কিছু না সোনা, আমায় ইচ্ছে মতো আদর করো। এখন প্রচন্ড আদর পাচ্ছে আমার। কি? এই সময় তোমার আদর পাচ্ছে? এটা কোনো কথা? রাতে আদর দিব, এখন এসব বাদ। রাতে তো কিছুই দেখতে পাই না, এখন আদর করলে আদরটা দেখতে পাবো। ইস রে, এখনো না দেখে দেখে আদর খাওয়া লাগবে। কিছু দেখতে হবে না, আদর রাতে এখন নয়। তাহলে তুমি তোমার কথা রাখবে না, তাই তো? ওহো, রাখবো না। তাহলে আর কি, আমি জোর করে আদর খেয়ে নেই।
অয়ন কথাটা শেষ করতেই অধরার হাত ধরে একটা হ্যাচকা টান দিয়ে অধরাকে নিজের বুকে নিয়ে এলো। অধরা অয়নের বুকের উপর মুখ থুবড়ে পড়তেই অয়ন অধরার কপালে আলতো করে ঠোঁটজোড়া ছুঁইয়ে চুমু খেলো। অধরা দুষ্টু একটা হাসি দিয়ে অয়নের বুকের উপর ভর দিয়ে উঠে যেতে চেষ্টা করলো। ঠিক তখনই অয়ন অধরাকে বিছানায় ফেলে দিয়ে অধরার উপর উঠে বসল। অধরা অয়নের থেকে নিজেকে আলাদা করার চেষ্টা করছে। অয়ন হাসতে হাসতে অধরাকে উদ্দেশ্য করে বলল, আমার সাথে রাজনীতি চলবে না আমার পিচ্চি ফাজিল বউ। তুমি চলো ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায়। আমায় বোকা বানানো কি এতটাই সোজা নাকি? এই, আমি কি বারণ করেছি নাকি যে আদর করব না? আমি তো আমার স্টাইলে আদর করতে চাই। এই তো এমন করছি। ও সত্যি তো আদর করতে চাইছো নাকি আবার ধোকা দেওয়ার ধান্দা? আরে বাবা, সত্যি আমি তোমায় মিথ্যা বলবো কেন? ওকে তাহলে করো আদর, আমি তো রেডি আছি সোনা। অধরা অয়নের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। অয়ন বুঝতে পারছে না যে অধরার মনের মধ্যে কি চলছে, তবে অয়ন নিশ্চিত যে অধরার মাথায় কোনো এক দুষ্টু চিন্তা তো আছেই। অয়ন অধরাকে ছেড়ে দিতে অধরা অয়নের চোখজোড়ার উপর নিজেকে দিয়ে চোখজোড়া ঢেকে দিল অয়নের। অয়নের চোখজোড়া ঢেকে দেওয়ার পর অধরা আলতো করে অয়নের গালে নিজের ঠোঁট ছুঁয়ে দিয়ে ছো মেরে পালিয়ে যায়। অয়ন চোখ খুলে নিচের সামনে অধরাকে দেখতে না পেয়ে দরজার দিকে দৃষ্টিপাত করল। অধরা দরজার পাশে দাঁড়িয়ে আছে। অয়ন কৌতূহলী কণ্ঠে অধরাকে উদ্দেশ্য করে বলল, এটা কি হলো অধরা? তুমি না আমায় আদর করবে বললে, এখন ওখানে দাঁড়িয়ে আছো কি জন্য? আমার সাথে চিটিং করে তুমি বাজিতে তো আমায় হারিয়ে দিলে। এখন আমি তোমার সাথে চিটিং করে পালালাম। আদর হবে না কোনো। এই ছিল তোমার মনে? ওয়েট ফাজিল, আমি এখনই তোমায় মজা দেখাচ্ছি। অয়ন কথাটা শেষ করতেই অধরার দিকে ছুটে চলে যায়। অধরাও দৌড়ে অয়নের দিকে পালিয়ে যায়। অয়ন অধরার পিছন পিছন ছুটতে ছুটতে অধরার কাছে চলে আসে আর পেছন থেকে অধরাকে জড়িয়ে ধরে। অধরাকে জড়িয়ে ধরে অয়ন অধরার গালে গলায় ঘাড়ে চুমু খেতে লাগলো। অধরাও কোনো ধরনের বাধা অয়নকে দিচ্ছে না। অয়নের ঠোঁটের পরশ ভালোই অনুভব করছে সে। অয়ন অধরাকে চুমু খাচ্ছে, ঠিক এমন সময় হঠাৎ করে কলিং বেলটা বেজে উঠল শব্দ করে। অধরা কলিং বেল এর শব্দ পেতেই অয়নকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলল, হয়েছে আপনার আদর? এখন ছাড়ুন তো, বাইরে কেউ হয়তো এসেছে। আমার বউকে একটু আদরও শান্তিতে করা যায় না? চলো দেখে আসি কে এসেছে। অয়ন অধরা একসাথে দরজার দিকে চলে যায়। দরজা খুলে দিতেই অয়ন দেখতে পায় অধরার বাবা মা এসেছে। অয়নের তো নিজের বাবা মা নেই, তাই অয়নের কাছে অধরার বাবা মা নিজের বাবা মায়ের থেকে কোনো অংশে কম না। অয়ন অধরার বাবা মাকে সালাম করল। অতঃপর অধরার বাবা অয়নকে উদ্দেশ্য করে খানিকটা নিচু কণ্ঠস্বর নিয়ে বলতে লাগলো, অয়ন বাবা, আমরা কি কিছুদিনের জন্য তোমাদের এখানে থাকতে পারি? আসলে আমার বাড়িটা ব্যাংকের ঋণ নেওয়া টাকা থেকে তৈরি করা হয়েছিল। টাকা সময় মতো। অয়ন অধরার বাবাকে সম্পূর্ণ কথাটা বলার সুযোগ দিল না। ওনাকে থামিয়ে দিয়ে অয়ন বলতে লাগলো, বাবা, আপনি কী সব বলছেন? আপনি আমার এখানে থাকবেন আর সেটা আমার থেকে অনুমতি নিয়ে? এটা কখনো হতে পারে না। নিজের ছেলের বাড়ি থাকবেন, যতদিন ইচ্ছে ততদিন থাকবেন, আপনাকে কোনো অনুমতি নিতে হবে না। আসলে বাবা, আমরা খাঁটি সোনা চিনতে পারিনি, তাই তো তোমার সাথে অনেক বাজে ব্যবহার করেছি। তুমি আমাদের। ছি বাবা, এসব বলে আমায় ছোট করিয়েন না। বাবা মা রাগের মাথায় সন্তানদের বকবে, আবার তারাই বুকে টেনে নিবে, এসব মনে রাখতে নেই। সত্যি বাবা, আজ বলতে বাধ্য হচ্ছি, তোমাকে মেয়ের জামাই করে না, নিজের ছেলে করে বিধাতার পাঠানো উচিত ছিল। অধরার বাবা কথাটা বলতেই অয়নকে জড়িয়ে ধরল। অয়ন হাসি মুখে তাদেরকে নিজের বাড়িতে থাকতে দিল। আসলে অধরার বড় ভাই আছে, আর বিয়ে করে সেই ভাই নিজের স্ত্রীর কথা মতো অধরার বাবা মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। অধরার বাবা চায় না যে তার ছেলে অয়নের চোখে ছোট হয়ে যাক, তাই মিথ্যে বলে অয়নকে। অয়ন সব জেনেও না জানার ভান করে। রাতের খাবার শেষ করে অধরা অয়ন বিছানায় শুয়ে আছে। অধরা আনমনেই অয়নকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আচ্ছা অয়ন, তোমার থেকে একটা কথা জানার ছিল আমার। জি বলো মহারানী, কি জানতে চাও তুমি? তুমি কি সত্যিই মন থেকে পুরনো কথা সব ভুলে গেছো? জি, আমি মন থেকে সব ভুলে গেছি, কিন্তু
হঠাৎ করে এই প্রশ্ন কেন করছো? আমার জানতে ইচ্ছে হচ্ছে ভীষণ, যেই বাবা মা তোমায় এতটা অপমান করে দূর দূর করে নিজেদের বাড়ি থেকে বের করে দিয়েছে, তোমার চাকরিটা চলে গেছে বলে তোমায় তাদের বাড়ির ভাত খেতে বারণ করে দিয়েছে, তাদেরকে এতটা সহজে ক্ষমা তুমি কেমন করে করতে পারলে? সময় অধরা, সময় সবসময় এক থাকে না। বাবা মা আমায় ভুল বুঝেছে, তাই তারা আমার সাথে তখন এমন ব্যবহার করেছে, কিন্তু আমি তো কখনো তাদেরকে ভুল বুঝিনি। আমার বাবা মা নেই, তাই বাবা মা না থাকার কষ্টটা আমি বুঝি। সত্যি বলতে তোমার তুলনা হয় না। যখন তোমায় দেখি তখন নিজেকে বড্ড ভাগ্যবতী মনে হয় জানো। এমন একটা স্বামী পাওয়া সত্যিই ভাগ্যের বিষয়। কচু আমি। তুমি ওকে কম যুদ্ধ করেছো নাকি? যখন সবাই আমার বিপক্ষে ছিল, ঠিক তখন তুমি আমার পাশে ছিলে। সব সময় নিজের ভালোবাসা দিয়ে আমায় সাহস দিয়েছো। এটা কি কম নাকি? সে তুমি যাই বলো, আমি লাকি তোমায় পেয়ে। সারা জীবন ধরে এমনভাবেই ভালোবাসবো আমার ফাজিল দুষ্টু বরটাকে। কচু বাসবে, তাই তো আমায় একটু আদর দাও না। যাও যাও, আগামীকাল থেকে অফিসেই পড়ে থাকবো, আর আসবো না বাড়ি। তখন বুঝবে অয়ন কি ছিল। এই ফাজিল দুষ্টু, এসব কি বলো হ্যাঁ? এখন নো অফিস, অনলি অধরার আদর পর্ব চলবে। আদর। অধরা কথাটা শেষ করতেই অয়নকে জড়িয়ে ধরল। অয়নও অধরাকে জড়িয়ে ধরে অধরার কপালে চুমু এঁকে দিল। ভালোবাসা এমনই হয়, অনেক বাধা বিপত্তি আসবে ভালোবাসায়, তবে প্রিয়জন কখনো হাতটা ছাড়বে না। সকল সময় ভালোবাসার মানুষটিকে সাহস দিয়ে যাবে। এমন ভালোবাসার বড্ড অভাব এই শহরে। সবাই নিজের সুখটা খোঁজে, কখনো প্রিয়জনের চোখের দিকে তাকিয়ে তার মনের কষ্টকে পড়ার মতো প্রিয়জন এই শহরে বড়ই অভাব। তবে এখনও কিছু সংখ্যক প্রিয়জন আছে যারা খারাপ সময় যেমন ভালোবাসে, ঠিক ভালো সময়ও এমনিই ভালোবাসে। এমন সব ভালোবাসার শেষ পরিণতি হয় সুন্দর। আপনার প্রিয়জন সেই সুন্দর ভালোবাসার অধিকারী নয় তো? জানাবেন। অবশেষে বলতে চাই, ভালো থাকুক ভালোবাসা, পূর্ণতা পাক পৃথিবীর সমস্ত পবিত্র ভালোবাসা। ওগো, শুনছো? আমি প্রেগনেন্ট। উফ, আমার কি যে খুশি লাগছে আমার, জানো? কি সব পাগলের মতো বকছো? পাগল হতে যাব কেন? আমি সত্যি প্রেগনেন্ট হয়ে গেছি। আহ, এতটা খুশি আমি আর কখনো হয়েছি বলে আমার মনে নেই। আমি মা হতে চলেছি। মানে কি? বিয়ে হয়েছে গতকাল, আর আজ তুমি প্রেগনেন্ট? সকাল সকাল পাগল হয়ে গেছো নাকি? সেটা তো আমিও বুঝতে পারছি না। আজ সকালে খারাপ লাগছিল আমার, তাই ডাক্তারের কাছে গিয়েছিলাম। তুমি তো ঘুমিয়েছিলে, তাই আর ডাক দেইনি। তখন ডক্টর আমায় পরীক্ষা করে বলল আমি মা হতে চলেছি। আর তুমি বাবা হতে চলেছো গো। নিপার কথা শুনে ইমরান ভীষণ রেগে গেল। আর ইমরানের এই রেগে যাওয়াটা অস্বাভাবিক নয়। বিয়ের পরদিন যদি কোনো স্ত্রী বলে যে সে প্রেগনেন্ট, তখন যে কোনো স্বামী রিয়াক্ট করবে, এটা নর্মাল। ইমরান ও নিপার কথায় ভীষণ রেগে যায়। ইমরান বিছানা থেকে লাফিয়ে উঠে পড়ে আর নিপার চুলগুলো শক্ত করে চেপে ধরে। রাগে গজগজ করতে করতে নিপাকে উদ্দেশ্য করে বলতে লাগলো ইমরান। সত্যি করে বলো, বিয়ের আগে কার সাথে আকাম করেছিস? এই বাচ্চার সত্যিকারের বাবাকে? কেন অন্যের পাপ নিজের পেটে নিয়ে আমায় সেই পাপের ভাগিদার করতে চেষ্টা করছিস? বল, কার সাথে কি করেছিস তুই? আরে সত্যি বলছি, আমি কারোর সাথে কিছুই করিনি। চুপ করো, বিয়ের আগে কিছু না করলে এই পাপ কি করে আসলো? খবরদার, আমার অনাগত সন্তানকে নিয়ে কোনো বাজে কথা বলবে না। এটা আমার সন্তান, কোনো পাপ না। তাই না? অবৈধ কাজ করে পেট করে এসেছিস, আর এখন এটা পাপ না? সত্যি করে বল, এই বাচ্চার বাবাকে? আর কি সব বলছো তুমি? বিয়ের আগে তো তোমার সঙ্গেই আমার 4 বছরের রিলেশন ছিল। তবে অন্য কারোর সাথে কিভাবে কিছু করব আমি? আর এত বছর রিলেশন করে এই কথাটা কিভাবে বলতে পারো তুমি? নিপার কথায় ইমরান একটু শান্ত হলো, কারণ নিপার কথা তো সত্যি। দীর্ঘ 4 বছর রিলেশন করে আজ তাদের সম্পর্ক বিয়ে পর্যন্ত এসেছে। এই 4 বছর তো নিপাকে সে চোখে চোখে রেখেছে। সে তো কখনো কিছু করার সুযোগ পায়নি। আর তাছাড়া নিপা এমন মেয়েও না। 4 বছর ধরে নিপাকে বেশ ভালো করেই চিনতে পেরেছে ইমরান। কিন্তু প্রেগনেন্টের বিষয়টা ইমরানের মাথায় ঢুকছে না। ইমরান নিপার দিকে তাকিয়ে একটু শান্ত গলায় বলল, দেখো নিপা, শারীরিক সম্পর্কে যুক্ত না হলেও কেউ প্রেগনেন্ট হয় না। এটা অবশ্য তুমি ভালো করেই জানো। তবে এখানে নতুন করে কি বলবো তোমাকে? এসব বাজে কথা বন্ধ করো। মানুষ শুনতে পেলে বাজে মানে বের করবে।
এতক্ষণ ঝগড়া করছিল ইমরান আর নিপা। 4 বছর যাবৎ রিলেশন করার পর গতকাল ফ্যামিলিগতভাবেই বিয়েটা করে, কিন্তু বিয়ের পরের দিন একটা মেয়ে কিভাবে প্রেগনেন্ট হয়, এইটা সত্যিই অস্বাভাবিক একটা ব্যাপার। তাছাড়া বাসর ঘরেও তারা কোনো কিচ্ছু করেনি। আবার করেনি বলতে কিছুই করেনি তা নয়, একেবারে কিছুই করেনি। এদিকে ইমরান সাহেব চিন্তায় চিন্তায় শুকিয়ে যাচ্ছে। পরিবারের কেউ জানতে পারলে তো মহা বিপদ হয়ে যাবে। সারাটা রাত তিনি চিন্তা করতে করতেই পার করে দেয়। সকাল হতেই ইমরান সাহেব বিছানা ছেড়ে বাসা থেকে বের হয়ে যায়। নিপা কিছু বুঝে ওঠার আগেই এইদিকে নিপা ঘুম থেকে উঠে ইমরানকে না দেখতে পেয়ে বেশ চিন্তায় পড়ে যায়। সকাল সকাল কোথায় গেল ইমরান? তাকে কিছু না বলেই হঠাৎ করে কথাটা আপন মনে বলল নিপা। কথাগুলো ভাবতেই হঠাৎ করে নিপার ফোনে কল আসে ইমরানের। নিপা রিসিভ করেই ইমরানকে উদ্দেশ্য করে বলল, সকাল সকাল কোথায় চলে গেছো? এদিকে চিন্তায় আমি মরে যাচ্ছিলাম। কোনো কাণ্ডজ্ঞান নেই তোমার? চিন্তা করার কিছু হয়নি, তুমি খেয়ে দিয়ে বাহিরে আসো, আম্মুকে বলবো আমি ডেকেছি, ওকে? কেন? কোথায় যাব আমরা? জাহান্নামে যাব, যাবে তুমি আমার সাথে? রাগ করো কেন? কোথায় আসবো সেটা তো বলো, শুধু শুধু রাগ দেখাও। চৌরাস্তার পাশে এসো। আসছি। নিপা কলটা কেটে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হবার পর রেডি হয়ে চলে যায় ইমরানের কাছে। খাবারটাও খেয়ে যায়নি মেয়েটা। এই সময় কয়জন বা খেতে চায়? কিন্তু এইটাই ছিল নিপার শেষ যাওয়া। দুপুর পেরিয়ে বিকেল হলো, বিকেল পেরিয়ে সন্ধ্যা নামলো। বাসার সবাই চিন্তায় পড়ে যায় ভীষণ। ফোনেও তাদের পাওয়া যাচ্ছে না। দুজনের ফোনই সুইচ অফ। এদিকে রাত নেমে এসেছে। চারিদিক যত অন্ধকার হচ্ছে, আবছা কালো ছায়াটা যেন বাড়িটা গ্রাস করে নিয়েছে। ইমরানের বাবা আর স্থির থাকতে পারছে না। তিনি ইমরান আর নিপার খোঁজ কোথাও থেকে না বের করতে পেরে উনি পুলিশ মিসিং ডায়েরি করেন। পুলিশ সারা রাত ধরে ইমরান আর নিপাকে খুঁজে চলে পুরো শহরে, কিন্তু কোনোভাবেই তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ভোরের আলো ফুটতে চলেছে। সারা রাত ইমরানের বাবা মা সব বাড়ির কেউ ঘুমোতে পারেনি। সকাল হতেই চিন্তার ছাপটা যেন তাদের মুখে আরো তীব্রভাবে ফুটে উঠল। ইমরানের বাবা টেলিফোনটা হাতে নিয়ে পুলিশ স্টেশনে কল করতে যাবে, ঠিক এমন সময় হঠাৎ করে টেলিফোনটা বেজে উঠল বেশ শব্দ করে। ইমরানের বাবা ভাবল হয়তো পুলিশ স্টেশন থেকে কল এসেছে। উনি ফোনটা পিক করতেই ওপার থেকে ইমরানের কণ্ঠস্বর ভেসে এলো। ইমরানকে লাইনে পেতেই ইমরানের বাবা বেশ রাগী কণ্ঠে বলতে লাগলো, তোর কি কোনো আক্কেল জ্ঞান নেই? সেই কাল সকাল থেকে আজ সকাল অবধি একটা গোটা দিন কেটে গেল, তোরা বাড়ির বাইরে, ফোন সুইচ অফ। বলি এইখানেও যে আরও কিছু মানুষ আছে, তারা যে তোদের চিন্তা করতে পারে সেটা কি বুঝিস না তুই? সরি বাবা, আসলে আমাদের ফোন চুরি হয়ে গেছে, আমরা একটা জায়গায় ফেসে গেছি। তোমরা চিন্তা করো না, আমরা দুপুরের মধ্যে বাড়ি ফিরে আসবো। কি হয়েছে? কোথায় আছিস তোরা? বল আমায়, আমি তোদের ওখানে আসছি। না না, এখন আমরা ঠিক আছি। বাস স্টেশন থেকে কল করছি, এখনই আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। রাখছি কেমন বাবা? এই শোন, নিপা বৌমা কোথায়? তোর সাথে আছে তো? হ্যাঁ বাবা, তোমাদের বৌমা, এর জন্যই তো এত ঝামেলা হলো। উনি আমার সাথেই আছেন, আসছি আমরা। যাক বাবা, আমি নিশ্চিন্ত। সাবধানে আসবি, ঠিক আছে? ওকে বাবা। ইমরানের কথা শেষ হতেই কলটা কেটে দিল। ইমরানের বাবা পুলিশকে কল করে মিসিং ডায়েরিটা তুলে নিল। ছেলের চিন্তায় উনি একদম কাতর হয়ে গেছেন। ওইদিকে ইমরান আর নিপার মধ্যে আবারও ঝগড়া বেঁধে যায়। নিপা ইমরানকে উদ্দেশ্য করে বলে, এই, তুমি শব্দ সামাই দিলে কেন? আমি কি করেছি? তুমি তো নিজেই বাসে উঠে ঘুমিয়ে পড়েছো, আর এই বাস আমাদের এইখানে নিয়ে এসেছে। এখানে আমার দোষটা কোথায়? তো তোমারই তো দোষ। বিয়ের পরের দিন সকালে বড়দের মতো বলতে নিয়েছ আমি মা হতে চলেছি। এই কথাটা শোনার পর আর কি মাথা ঠিক থাকে আমার? তাই তো তোমায় নিয়ে ডক্টর দেখাতে এসেছিলাম, কিন্তু কে জানতো ডক্টর দেখাতে এসে আমার পুরনো বন্ধুর সাথে দেখা হয়ে যাবে আর ওদের বাড়িতে আসতে হবে। ওদের বাড়ি এসে তো আমি বিকেল থেকেই বলছি চলো যাই, কিন্তু তুমি তো না, একটু ভাবির সাথে গল্প করে আমার সময় নষ্ট করে দিয়েছো। তারপর রাতের বেলা বাড়ি যাওয়ার জন্য পাগল হয়ে উঠেছ। তুমি আমায় বলদ বললে? জানো, একটা স্বামীর উচিত তার স্ত্রীর একটু বকা হলেও প্রেগনেন্ট টাইমে তাকে না বকা, কিন্তু তুমি তো আমায় বকছো। এটা কিন্তু একদম ঠিক না। চুপ, একদম চুপ, একটা বাজে কথা না, ওকে? গ্যাস্ট্রিকের জন্য পেট ফুলে গেছে তোমার, আর
সেই গ্যাস্ট্রিককে তুমি বেবি বানিয়ে এত বড় একটা টেনশন সন্দেহ আমার মনের মধ্যে তৈরি করে দিয়েছো, গাধি একটা। তুমি আবারও আমায় গাধি বললে? শোনো, এক গ্যাস্ট্রিক না। আমি জানি ডক্টর তোমায় মিথ্যা বলেছে, আসলে আমি মা হতে চলেছি, এটাই সত্যি। হ্যাঁ, ডক্টর তো আমার আপন বোন হয় আর তোমার শত্রু, তাই মিথ্যে বলেছে। ওনার তো আর কোনো কাজ নেই, বাসর রাতে পর্যন্ত কিছু করলাম না, আর উনি প্রেগনেন্ট হয়ে গেছে তাও এক রাতে, আজব। বারবার এটা কেন বলো যে কিছু করনি তুমি? বাসর রাতে যে আমায় এত কিছু করলে, তাতে কি বেবি হয় না? আমি বাংলা মুভিতে দেখেছি এইসব করলে বেবি হয়। নিপার কথাগুলো বাসে থাকা পাশের সিটের দুজন লোক বেশ আগ্রহ নিয়ে শুনতে লাগলো। ইমরান এই বিষয়টা বেশ লক্ষ্য করলো। এই হলো বাঙালি ভাই, একটা নেগেটিভ কথার আওয়াজ পেলেই হয়, কান পেতে চোখ পেলে খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে, শুনবে আসলে কি হয়েছে। যত সব। ইমরান নিপার কানের কাছে মুখটা নিয়ে মৃদু কণ্ঠে ফিসফিস করে বলতে লাগলো। ওরে আমার গাধি পাগলি বউ, পাবলিক প্লেসে এত জোরে কেউ বাসর রাতের গল্প শোনায়? আমাদের মান সম্মান ইজ্জত কি পথে বসাবে নাকি? আর শোনো জান, শুধুমাত্র লিপ কিস করলে আর জড়িয়ে ধরলে বেবি হয় না, বাকি কথা বাড়ি গিয়ে আদর করে করে বলবো। এখন ওষুধগুলো ব্যাগে রেখে আল্লাহ আল্লাহ করো, ভালোই ভালোই বাড়ি যেতে পারলেই শান্তি। ইমরানের কথা মতো নিপাত চুপ হয়ে যায়। আশেপাশে তাকিয়ে নিপাত দেখে নিল সত্যিই অন্য সবাই তাদের দিকে তাকিয়ে আছে। নিপাত চুপচাপ বসে আছে। বাস চলছে আপন গতিতে। ইমরান নিপার দিকে আর চোখে তাকিয়ে শুধু ভাবছে একটা কথা, এই মেয়েটাকে যতটা বড় ভেবেছি ততটা না। এখনো পর্যন্ত কেমন করে বেবি আসে সেটাই জানে না সে। কিন্তু ওর এইসব কথা যদি বাড়ির লোকেরা জানতে পারত, তবে কি যে হতো কে জানে। কথাটা ইমরান আপন মনে ভেবে চলেছে। ইমরান যখন এইসব কথা ভাবতে মগ্ন, ঠিক তখনই হঠাৎ করে ইমরানের কাঁধের উপর নিপার মাথা রাখল। ইমরান নিপার মাথা নিজের কাঁধে অনুভব করতেই নিপার দিকে দৃষ্টিপাত করল। নিপা চুপ থাকার কারণে ঘুমিয়ে পড়েছে, আর এমনিতেও মেয়েটা গতকাল রাতে একটুও ঘুমোতে পারেনি। ইমরান নিপাকে ভালো করে জড়িয়ে ধরে। নিপা ছোট্ট বাচ্চার মতো ঘুমিয়ে পড়ে। বাস নির্দিষ্ট স্থানে চলে আসে। ইমরান নিপাকে নিয়ে বাস থেকে নেমে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বাড়ি আসতেই নিপা আর ইমরানকে বাড়ির সবাই হাজারটা প্রশ্ন ছুড়ে মারতে লাগলো। ইমরান সবার প্রশ্নের উত্তর খুব ভেবে চিনতে দিচ্ছে। নিপা কারোর কথার কোনো উত্তর দিল না, কারণ ইমরান আগে থেকেই তাকে বাড়িতে কিছু বলতে নিষেধ করেছে। আর ইমরান ভালো করেই জানে বাড়ির লোকজন যখন জানতে চাইবে যে সকাল সকাল তারা কোথায় গিয়েছে, তখন নিপা তাদের বলে দিবে যে সে প্রেগনেন্ট হয়েছে কিনা সেটা টেস্ট করতে গিয়েছে। তখনই সবাই এটা নিয়ে বিভিন্ন ঝামেলা করবে। তাই ইমরান নিপাকে সবার সামনে চুপ থাকতে বলেছে। রাতে ইমরান নিজের কাজ শেষ করে বিছানায় বসে আছে। নিপাও ডিনার শেষ করে ইমরানের কাছে এসে বসেছে। ইমরান নিপাকে দেখে একটু অবাক হলো। আসলে এই মেয়েটা তো সব সময় বকবক করে মাথা খারাপ করে দেওয়া ছাড়া আর কিছু করতে জানে না। আজ একদম চুপ করে আছে। এটাই ইমরানের কাছে একটু অদ্ভুত লাগছে। ইমরান নিপাকে উদ্দেশ্য করে একটু খোঁচা দিয়ে বলল, কি গো আমার মহারানী, এমন চুপ করে বসে আছো কেন? এমনি বসে আছি। তোমার কণ্ঠস্বর শুনে মনে হচ্ছে অনেক রেগে আছো। কি হয়েছে আমায় বলো মেরি জান। কি হবে? কিছু হয়নি। তুমি আমায় গাধি বলেছো, আমার সবার সামনে চুপ থাকতে বলেছো, তাই আমি চুপ করে আছি। ইমরান নিপার গালের দিকে তাকিয়ে নিজের হাসি চেপে রাখতে পারল না। মেয়েটা রেগে গেলে একদম গাল ফুলিয়ে রাখে। ইমরান নিপার দিকে কিছুটা এগিয়ে এসে নিপার ফুলে থাকা গালজোড়া ধরে আলতো করে নিপার নাকের সাথে নিজের নাক ঘষে দিয়ে বলতে লাগলো, ওরে আমার গাদিটা দেখি রাগ করেছে, আসো আসো রাগ ভাঙিয়ে দেই। নিপা ইমরানকে সরিয়ে দিয়ে বলতে লাগলো, ছাড়ো, এমন করিও না, পরে আমি আবার প্রেগনেন্ট হয়ে যাব, তখন আবার সমস্যা হবে। উফ নিপা, তুমিও না। আচ্ছা শোনো, শারীরিক সম্পর্ক ছাড়া কি কেউ প্রেগনেন্ট হয় আমায় বলো? এই যে এসব করছো, এটা কি শারীরিক সম্পর্ক নয়? হুম, এটা শারীরিক সম্পর্ক না, এটা হলো আদর ভালোবাসা। আসল শারীরিক সম্পর্ক অন্যটাকে বলো, যেটার কারণে নারী মা হয়। তবে আমায়ও ওই রকম করো, আমি মা হতে চাই। একটা বেবি দিবে আমায় প্লিজ? ওরে ফাজিল বউ আমার, তোমার বেবি চাই শোনা? আগে বলবে তো, কিন্তু শোনা তোমার তো অনেক কষ্ট হবে, আর আমি তোমার কষ্ট দেখবো কেমন করে? আরে হবে না,
তুমি করো তো প্লিজ, আমিও দেখি কেমন করলে বেবি হয়। নিপার অবুঝ বাচ্চাদের মতো কথা শুনে ইমরান হেসে ফেলল। বিয়ের পর বাসরাত তো হয়েছে, তবে তাদের মধ্যে তেমন কিছু হয়নি। দীর্ঘ 4 বছরের ভালোবাসার পর প্রিয়জন আজ তার পাশে। নিজের করে ভালোবাসা পেয়েছে সে। সেই ভালোবাসার মানুষটিকে আদর করার লোভ কি কেউ সামলাতে পারে? পারে না। ইমরানও পারল না। ইমরান নিপার কোমর ধরে একটা হ্যাচকা টান দিয়ে নিপাকে নিজের বুকে নিয়ে এলো। নিপার ঠোঁটের সাথে নিজের ঠোঁট এক করে দিয়ে গভীর চুমু খেতে লাগলো সে। নিপাও ইমরানের সাথে সমান তালে রেসপন্স করছে। হঠাৎ করে ইমরান নিপাকে কিস করতে করতে নিপার নাভির কাছে এসে নিপার নাভিতে গভীর চুমু খেলো। নিপা এই প্রথম কোনো পুরুষের স্পর্শে কেঁপে উঠল। নিপা নিজেও জানে না তার শরীরের এই কম্পন কী জন্য হচ্ছে। কি চাই এই শরীর? কেন এমন উতলা হয়ে পড়েছে সে? নিপা বেশ বুঝতে পারছে তার এখন কিছু চাই, যেটা না হলে তার শান্তি নেই। ইমরান পরম আবেশে যত্নে নিপাকে আদরে আদরে ভরিয়ে দিতে লাগলো। নিপার এইসবে কোনো অভিজ্ঞতা না থাকায় সে বেশ ব্যথা পেল। ঘণ্টাখানেক পর ইমরান নিজের কাজ শেষ করে নিপার উন্মুক্ত বুকের উপর মাথা রেখে ক্লান্ত হয়ে শুয়ে পড়ে। নিপার সমস্ত শরীর এখনো কাঁপছে, আর নিপার মুখ থেকে বেরিয়ে আসতে গোঙানির শব্দ। ইমরান নিপার এমন অবস্থা দেখে নিপার কপালে নিজের ঠোঁটজোড়া ঠেকিয়ে পড়ল। সরি জান, আমি নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারিনি, তাই অনেক ব্যথা দিয়ে ফেলেছি। সরি লক্ষ্মী বউ, আর হবে না। যাও ফাজিল লোক, এমন করে কেউ আদর করে? উফ, পুরো শরীর ব্যথা করছে আমার। আচ্ছা এইবার বলো, আমি কি প্রেগনেন্ট হতে পারবো এখন, নাকি আগের বারের মতো বলবে যে আমি বোকা? দূর, একদিন করলে কি বেবি আসবে নাকি? রোজ রোজ করতে হয়, তবেই বেবি আসবে। কি? এই ব্যথা রোজ রোজ সহ্য করতে হবে? আরে না সোনা, প্রথমবার দেখে ব্যথা পেয়েছো, রোজ রোজ হলে আরাম পাবে। সুখ আর সুখ। এখন এই পেইন কিলার খেয়ে নাও, একদম ঠিক হয়ে যাবে তুমি। নিপা ইমরানের কথা মতো পেইন কিলার খেয়ে নিল। ইমরান যে নিপাকে ভালোবাসে তা নিয়ে সন্দেহ নেই, আর নিপা যে একটা বাচ্চা পাগলি তার বলার অপেক্ষা করে না। সবাই তাদের জন্য দোয়া করবেন, আর বেবি হলে কিন্তু মিষ্টি খেয়ে যাবেন। আস্তে আস্তে বের করো না, দেখছো না কেমন ফেটে গেছে? ব্যথা লাগে তো। আস্তেই তো বের করছি সোনা, একটু সহ্য করো। এটা বের হয়ে গেলেই ব্যথা কমে যাবে। নাড়া দিও না, তো বেরিয়ে আসছে। আহ, অসহ্য লাগছে অয়ন, কিছু করো না প্লিজ। এখন আমি আর কি করতে পারি? এটা না বের করা অবধি তো কিছুই করা যাবে না। একটু অপেক্ষা করো সোনা, এখনই বের করছি। না না, আমি আর পারছি না, মনে হচ্ছে এক্ষুনি মরে যাব। আর কখনো আমি তোমার কথা শুনবো না। তোমার কথা শুনে আজ আমার এই বিপদটা হলো। লে, আমি কি করলাম? তুমি নিজেই তো বললে তোমার বুকটা ফাঁকা ফাঁকা লাগছে, তাই তো আমার কাছে ছুটে আসার জন্য ব্যাকুল হয়ে পড়ছো। এখন সব দোষ আমার? আমি ব্যাকুল হয়ে পড়লেই কি তোমায় বলতে হবে অধরা আসো? আমি অপেক্ষা করছি, তোমারই দোষ। আহ, অয়ন, আস্তে বের করো। অধরা ব্যথায় বারংবার কোকিয়ে উঠছে। অয়ন ধীরে ধীরে নিজের জিনিসটা বের করছে। অধরা অয়নের শার্টটা শক্ত করে খামচে ধরে আছে। অধরার শরীর থেকে এখনো রক্ত বের হচ্ছে। অয়ন অধরার কষ্টটা আর সহ্য করতে পারছে না। নিজের সর্বশক্তি দিয়ে অয়ন অধরার পায়ের মধ্যে ঢুকে থাকা জিনিসটা এক টান দিয়ে বের করে নিল। অধরা ব্যথায় চিৎকার করে ফেলল একদম। অয়ন অধরাকে কিছুটা শান্ত করার জন্যে বলতে লাগলো, এই যে অধরা বের হয়ে গেছে, এখন আর কষ্ট হবে না। ওয়েট, আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি। থাক, আর ঔষধ লাগাতে হবে না। নিজে ইচ্ছে করে আমায় কষ্ট দিয়ে এখন এসেছে দরদ দেখাতে। লাগবে না আমার কিছু। ওরে আমার কিউট বইয়ের দেখে রাগও হয়েছে। আচ্ছা তুমি বলো, আমি কি ইচ্ছে করে এই সুইটা এখানে রেখেছি? আমি তো জানতাম না আমার পিচ্চি বউটা এখনই আমার কাছে উড়ে উড়ে আসবে। জানলে তো আর রাখতাম না, বলো। হয়েছে ঢং। এখন আমার পায়ে আদর করে ওষুধ দিয়ে দাও, তারপর আমায় কোলে নিয়ে বাড়িটা ভালো করে ঘুরিয়ে দেখাও। এটাই তোমার শাস্তি। সামান্য এই ব্যাপার? আমি তো আমার পরিটাকে দিনরাত 24 ঘন্টা কোলে নিয়ে ঘুরতে পারি। তুমি একটু শান্ত হয়ে বসো, আমি মেডিসিন নিয়ে আসছি।
অয়ন অথরাকে বিছানায় বসিয়ে দিয়ে মেডিসিন নিতে চলে যায়। অয়ন আর অথরার মধ্যে বৈবাহিক কোনো সম্পর্ক নেই। অয়ন অথরা একে অপরকে পাগলের মতো ভালোবাসে। তাদের এই ভালোবাসার সম্পর্কে কথাটা তাদের পরিবার জানে। দুই পরিবারের এক পরিবারও তাদের এই সম্পর্ক মেনে নেয়নি। কিন্তু তাতে কি, ভালোবাসা কি কোনো বাধা মানে, নাকি শোনে কোনো বারণ? ভালোবাসা এমন এক অনুভূতি যেটা আটকে রাখার মতো ক্ষমতা কারণ নেই। সকলের চোখের আড়ালে অয়ন অধরা ঠিক তাদের ভালোবাসার আদান প্রদান করে। আজ সকাল থেকেই অধরার ভীষণ ইচ্ছে করছে অয়নকে দেখতে, কিন্তু কোনোভাবেই সেটা সম্ভব হচ্ছিল না। বিকেলের দিকে অয়নের বাবা মা ঘুমিয়ে থাকে, আর অয়ন নিজের রুমে কাজ করে। এই সুযোগে সকলের চোখের আড়ালে অয়নের রুমে অধরা চলে আসে, আর আসতে গিয়েই ঘটিয়ে ফেলে বিপত্তি। অধরার পায়ের মধ্যে একটা সূচ গেঁথে যায়। অয়ন অনেক চেষ্টা করে সেই সূচটা অধরার পায়ের থেকে বের করে। অধরা আর অয়ন মাঝে ভালোবাসার সম্পর্কের পর আরও একটা সম্পর্ক আছে, সেটা হলো অয়নের বাবা আর অধরার বাবা বন্ধু। তবে এখন আর সেই বন্ধুত্ব নেই। অয়ন অধরার জন্য ঔষধ নিয়ে এসে অধরার পায়ে ঔষধ দিয়ে দিল। অধরার পায়ে ঔষধ দিয়ে দেবার পর অয়ন অধরাকে নিজের কোলে তুলে নিল। অধরা অয়নের কোলে যে কতবার উঠেছে তার কোনো হিসেব নেই। অয়ন অধরাকে কোলে তুলে নিতেই অধরা একটা ছোট্ট বাচ্চার মতো অয়নের গলা জড়িয়ে ধরে। অয়ন অধরাকে সারা বাড়ি কোলে তুলে নিয়ে ঘোরাতে লাগলো। অধরা অয়নের গলা জড়িয়ে বলল, আচ্ছা অয়ন, যদি আমাদের ভালোবাসার সম্পর্কের ইতি টানতে হয় তখন কি করবে? কি করব? কিছুই না। ফাজলামো করো না তো, বলো না কি করবে তখন? তখন বেশি কিছু করব না, নিশ্চুপ এই চলে যাব অনেক দূরে। আমায় ছেড়ে থাকতে তোমার কষ্ট হবে না? জি না, হবে না, কারণ আমি এতটাই দূরে যাব যেখানে কোনো কষ্ট থাকবে না। তুমি একা একা আমায় ছেড়ে এত দূরে চলে যাবে, আর আমি কি বসে থাকবো নাকি? আমিও তোমার পেছন পেছন চলে আসব। তুমি একা বোরিং হয়ে যাবে তো, তাই তোমার সাথে আমি থাকলে তোমার সাহস হবে। দূর পাগলি, তুমি কেন আসতে যাবে? তোমার আসতে হবে না, আমি দূর থেকে তোমার সুখে থাকাটা দেখব আর দোয়া করব। অয়নের কথার বিপরীতে অধরা কোনো কথা বলল না। অয়ন যখনই এই মৃত্যুর কথাটা বলে তখনই অধরা নিশ্চুপ হয়ে যায়। অয়ন জানে অধরা কেন নিশ্চুপ। এই কথাটা শোনার পর অধরার কলিজাটার মধ্যে ভীষণ আঘাত লাগে, আর সেই আঘাতের কারণে অধরা কষ্ট পায়। অধরাকে নিশ্চুপ দেখে অয়ন একটু খোঁচা মেরে অধরাকে উদ্দেশ্য করে বলল, কি হলো, চুপ করে গেলে যে? তুমি কি ভাবছো আমি একা একা দূরে চলে যাব আর তুমি এখানে থেকে কান্না করবে? অসম্ভব। আমি তোমার পাশেই ছায়ের মতো লেগে থাকবো, যত বাধা আসুক না কেন আমি তোমায় ছাড়ছি না। অয়নের কথাটা শেষ হতেই অধরা অয়নের গলাটা আরো বেশি শক্ত করে জড়িয়ে ধরল। অয়ন অধরাকে নিয়ে বাড়ির নিচে নামছে, ঠিক এমন সময় হঠাৎ করে অয়নের সামনে চলে আসে অধরার বাবা। অধরার বাবা অধরাকে অয়নের কোলে দেখতেই নিজের অগ্নি দৃষ্টি নিক্ষেপ করল তাদের দিকে। অয়ন অধরাকে নিজের কোলের থেকে নামিয়ে দিতেই অধরা এসে অয়নের পিছনে লুকিয়ে পড়ল। অয়ন ঠাঁই দাঁড়িয়ে আছে। অধরার বাবা অয়নের দিকে খানিকটা এগিয়ে এসে সজোরে একটা থাপ্পড় অয়নের গালে বসিয়ে দিল আর বলল, কত বড় অসভ্য ছেলে হলে এতটা অপমান সহ্য করেও আমার মেয়ের সাথে যোগাযোগ রাখতে পারে। আঙ্কেল, বেয়াদবি মাফ করবেন, আপনি আমার বাবার সমতুল্য, আর বাবা সন্তানকে অপমান করতেই পারে, তাতে সন্তানের কোনো সমস্যা হয় না। এটাই তো তোমার বাবার শিক্ষা, আর তোমার জন্য আমি আমার মেয়েকেও সামলায় রাখতে পারছি না। একটা কথা কি জানেন স্যার, দুনিয়ায় এমন কোনো জেল হয়নি যেখানে ভালোবাসাকে আটকে রাখা যায়। ভালোবাসা দিন শেষে ঠিক নিজের প্রিয়জনের কাছে চলে আসবেই। অয়নের কথার কোনো জবাব অধরার বাবা দিল না। অধরাকে তিনি টানতে টানতে অয়নের সামনে দিয়ে নিয়ে যায়। অধরা অয়নের হাত ধরে কান্না করছে। অয়নের হাত জোড়া আঁকড়ে ধরার চেষ্টা করেও পারল না অধরা। অয়নও নীরবে অধরাকে যেতে দিল। অধরার বাবা তার মেয়েকে নিয়ে যাচ্ছে, তবে উনি জানেন না উনি শুধু তার মেয়েকে নয়, বরং অয়নের বুকের মাঝ থেকে অয়নের কলিজাটা টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছেন। রাতের দিকে অয়ন খাবার টেবিলে বসে আছে। অয়নের পাশে অয়নের বাবা, মা ও বোন বসে আছে। অয়নের বোন অনু অয়নের থেকে প্রায় 5 বছরের বড়। অনু অয়নের দিকে বারবার আর চোখে দেখছে, কারণ অয়ন কোনো খাবার মুখে তুলছে না, শুধু হাত দিয়ে নাড়াচাড়া করছে। অনু অয়নের এমন কাণ্ড দেখে বলে উঠল,
কিরে অয়ন, এমন করে বসে আছিস কেন? খাবারটা খেয়ে নে। খাচ্ছি তো আপু। কি খাচ্ছিস? সেই কখন থেকে দেখছি খাবারটা নিয়ে নাড়াচাড়া করছিস, একটাও তো মুখে নিচ্ছিস না। আসলে খাবার খেতে ইচ্ছে করছে না আমার, তোরা খা, আমি উঠছি। ওখানেই দাঁড়া, কি হয়েছে বল আমায়। আর কি হবে, মৃত্যুরটা এখন বাকি আছে, সেটাও হয়ে যাবে। মানে? বাবা, শুনছো অয়ন কিসব বলছে? আর কতদিন এমন করে চলবে? আমি সত্যি বুঝতে পারি না কি এমন সমস্যা নিয়ে তোমার এমন করে দুইটা ছেলেমেয়ের জীবনটা নষ্ট করে দিচ্ছ। অনুর কথাটা শেষ হবার আগেই অয়ন নিজের রুমে চলে যায়। অয়ন রুমে এসে অধরার কথা ভাবছে। অধরা রাতের খাবার হয়তো খায়নি। কি করে খাবে? প্রিয়জনের থেকে আলাদা করে দেবার পর কারোর কি গলা দিয়ে খাবার নামে? অধরাকে নিয়ে কি করবে অয়ন? কিছুই যেন তার মাথায় আসছে না। অয়নের মনটা ভীষণ ব্যাকুল হয়ে উঠেছে। অধরার কথা ভীষণ করে মনে পড়ছে তার। অধরা এখন কি করছে, খাবার খেয়েছে কিনা, সবকিছু মিলিয়ে অয়ন যেন অশান্ত হয়ে আছে। অয়ন আর ধৈর্য ধরতে পারল না। রাতের গভীরে অয়ন নিজের বাড়ি থেকে বেরিয়ে যায় অধরার সাথে দেখা করতে। অয়ন অধরার বাড়ির সামনে এসে দেয়াল টপকে খানিকটা চোরের মতো অধরার রুমের মধ্যে চলে আসে। অধরা বিছানায় বসে বসে নিজের চোখের জল ফেলছে। অয়ন অধরাকে বসে থাকতে দেখে বলতে লাগলো, ওই পিচ্ছি, কান্নাকাটি করলে কি আর হবে? ওই যে আমি চলে এসেছি তোমার কাছে। অয়নের কণ্ঠস্বরটা শুনে অধরা চমকে যায়। এত রাতে অয়ন তার রুমে কি করে আসলো? অধরা অয়নকে দেখতেই অয়নের কাছে দৌড়ে ছুটে যায়। অয়ন অধরাকে নিজের বুকের সাথে মিশিয়ে দিতেই অধরা অয়নকে উদ্দেশ্য করে কান্না ভেজা কণ্ঠে বলতে লাগলো, অয়ন, এই বাড়িতে আমি আর থাকতে চাই না। বাবা মা আমার জন্য ছেলে দেখছে, আগামীকাল আমার বিয়ে দিয়ে দেবে। চলো অয়ন, আমরা আজ আর এক্ষুনি পালিয়ে যাই। বাড়ি ছেলে পালাই তো চোরেরা, আমরা তো চুরি করিনি। আমরা একে অপরকে ভালোবাসি, আর আমাদের ভালোবাসাটা পাপ নয়। এই ভালোবাসার সম্পর্কটা পবিত্র, আর পবিত্র হলো আমাদের চাওয়া। ওনারা মানতেই হবে, আর আমাদের ভালোবাসার পূর্ণতা আমরা দুজন দিব। সেটা সম্ভব হবে না অয়ন। বাবা মা কখনো আমাদের কথা শুনবে না। ওনাদের কথায় ওনারা অটল থাকবে। মাঝখানে আমাদের দুটি জীবন নষ্ট হয়ে যাবে। হবে না। তুমি বিশ্বাস করো তো আমায়? করি। তাহলে নিজের প্রিয়জনের উপর একটুকু ভরসা রাখো। আগামীকাল এই বাড়িতে বিয়ে তো ঠিক হবেই, তবে সেটা তোমার আর আমার। অধরা অয়নের কথাটা বিশ্বাস করতে চাইলেও কেন যেন সেটা পারছে না। কারণ অধরা অয়নের বাবা মাকে চেনে। ওনারা এত সহজে এই সম্পর্কটা কোনো দিন মানবে না। অয়ন অধরাকে বিছানায় বসিয়ে কিছু খাবার বের করলো। অয়ন বাড়ি থেকে বেরিয়ে আসার সময় অধরার জন্য এই খাবারগুলো নিয়ে রেখেছে। কারণ অয়ন জানে তার পাগলিটা এমনই, মন খারাপ থাকলে কোনো খাবার মুখে তুলবে না। অয়ন অধরার সামনে খাবার বের করার সাথে সাথে অধরা বলে উঠল, এই, তুমি খাবার কোথা থেকে আনলে? আর কি করে জানলে যে আমি না খেয়ে আছি? আমি আমার প্রিয়জনের মনের কথা জানবো না তো কে জানবে? আমি সব জানি। এখন কথা না বলে এসো, খাবারটা খেয়ে নাও। সরি, আমি একা কি করে খাই জনাব? আমিও জানি আপনিও কিছু খাননি। এখন চলুন আমরা একসাথে খাবার খাই। আরে পাগলি মেয়ে একটা, আমি তো খাবার খেয়ে এসেছি, আমার পেট ভরাই আছে। আমি খাবো না, তুমি খাও। তোমায় যেটা বলেছি সেটাই করো। তুমি আমার সাথে এক্ষুনি খাবে। হা করো, আমি তোমায় খাইয়ে দেই, আর তুমি আমায়। পাগলি একটা, এই নাও, হা করো। অয়ন নিজ হাতে অধরাকে খাবার খাইয়ে দিতে লাগলো। আর অধরা অয়নকে খাবার খাইয়ে দিচ্ছে। দুজন এতটা পাগল একজন অন্যজনের জন্য যে একজন অন্যজন ছাড়া যেন কিছুই বোঝে না। অয়ন অধরার খাবার খাওয়া শেষ হতেই দুজন গল্প করতে লাগলো। প্রিয়জন কাছে থাকলে কথা যে কখন শুরু হয় আর কখনো সময় কেটে যায় বলা দায় হয়ে যায়। ভোর হবার কিছু সময় আগে অয়ন অধরাকে ঘুম পাড়িয়ে দিয়ে নিজের বাড়ি চলে আসে। সকাল থেকেই শুরু হয়ে যায় অধরার বিয়ের প্রস্তুতি। অয়নও অপেক্ষায় আছে শেষ সময় বাজিমাত করে নিজের ভালোবাসার মানুষটিকে নিজের করে নিতে। ওইদিকে অধরার চিন্তা হচ্ছে এটা ভেবে যে অয়ন কি করে সবটা ম্যানেজ করবে। অধরাকে ভালো করে সাজিয়ে গুছিয়ে রেডি করতে করতে বরপক্ষ চলে আসে। তবে সেটা বাহিরের কেউ না, বরং অয়ন নিজেই চলে এসেছে। অয়নকে দেখে অধরার বাবা অয়নকে উদ্দেশ্য করে শক্ত গলায় বলল, এই ছেলে, এখানে কি চাই? তোমার কি লজ্জাও করে না বারবার অপমানিত হতে আসতে? লজ্জার কথাটা আপনার মুখে মানায় না আঙ্কেল। আমি ভেবেছিলাম আপনি অন্তত আপনার মেয়ের ভালো চাইবেন।
তবে আমি ভুল। আপনি নিজেই চান না যে আপনার মেয়ে সুখে থাকুক, ভালো থাকুক। শ্যাট আপ। তোমার মতো লোফার বয়দের আমার বেশ ভালো করে চেনা আছে। এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, তা না হলে আমি তোমার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। আপনাকে কষ্ট করে আমায় ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে না। আপনি শুধু আমায় আমার স্ত্রীকে দিয়ে দিন, আমি চুপচাপ এখান থেকে চলে যাব, প্রমিস। হোয়াট? কে তোমার স্ত্রী? সেটা আপনি আমার স্ত্রী মানে আপনার মেয়েকে জিজ্ঞাসা করলেই জানতে পারবেন। আমি এখনই পুলিশ ডাকছি, ওয়েট। ডাকুন, সমস্যা নেই। পুলিশ আসলে আমারও সুবিধা হবে। আমি আমার স্ত্রীকে আইনিভাবেই নিয়ে যেতে পারবো। অয়নের কথাটা শুনে অথরার বাবা চমকে যায়। অয়নের সাথে অথরার বিয়ে কবে হলো এটাই তার ভাবনার বিষয়। অয়ন অথরার বাবার পাশ থেকে একটু সরে গিয়ে অথরার হাত ধরে অথরার বাবার সামনে দিয়ে অথরাকে নিয়ে চলে আসতে থাকে। অথরার বাবা নিশ্চুপ হয়ে অয়নের দিকে তাকিয়ে আছে। কিছু বলার সুযোগ নেই তার। উনি সত্যিই বিশ্বাস করে নিয়েছে যে অয়ন আর অথরার বিয়ে হয়ে গেছে। তবে আসল সত্যি তো অধরা আর অয়ন জানে। অয়ন অধরাকে নিয়ে সোজা নিজের বাড়ি চলে আসে। আর এর মধ্যে অয়নের বাবা মাও অধরাকে মেনে নেয় আর অয়ন অধরার বিয়ের ব্যবস্থা করে ফেলে। আমাদের চারপাশে এমন অনেক সম্পর্ক পাওয়া যায় যে সম্পর্কগুলো পরিবারের চাপে শেষ হয়ে যায়। একটা কথা মাথায় রাখবেন, পরিবার একটা সময় ঠিক মেনে নেবে, তবে আজ পরিবারের জন্য নিজের যেই প্রিয়জনকে ছাড়ছেন সেই প্রিয়জন কিন্তু আর কখনো আপনাকে মানতে পারবে না। ভালোবাসা শুধুমাত্র স্বপ্ন দেখায় না, সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেয়। পরিবার তখনই শান্তি পাবে যখন দেখবে আপনি সুখে আছেন, তখন নয় যখন আপনি কষ্টে থাকবেন। অয়ন আর অথরার জন্য দোয়া করবেন, তারা যেন সব সময় সুখে থাকতে পারে। প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন।